তো দেখো, আমরা লাস্ট ক্লাসে ইন্ডিয়া পর্যন্ত পড়ে আমরা ক্লাস শেষ করেছিলাম। আজকে আমরা চেষ্টা করবো পুরোপুরিটা শেষ করার জন্য। আচ্ছা, তো পাকিস্তান সম্পর্কে আমরা যেহেতু মুক্তিযুদ্ধ পড়েছি, পাকিস্তান সম্পর্কে আমাদের মোটামুটি সবারই কম বেশি ধারণা আছে। এখন পাকিস্তান সম্পর্কে যেগুলো যেগুলো আমরা জানা লাগবে সেগুলো হচ্ছে, প্রথমেই পাকিস্তানের নাম আমাদের জানা লাগবে না, আমরা শুধু জানা লাগবে কি পাকিস্তানের রাজধানী কোথায়। পাকিস্তানের রাজধানী কোথায় আমরা সবাই জানি, ইসলামাবাদে। এখন যেটা জানা লাগবে সেটা হচ্ছে পাকিস্তানের সংসদ, যেরকম আমাদের জাতীয় সংসদে আমাদের সংসদ সভার নাম কি, জাতীয় সংসদ, কিন্তু ওদের সংসদ সভার নাম কি, ওদের সংসদ বা আইনসভার নাম হচ্ছে মজলিসে শুরা। আমাদের হচ্ছে এইটুকু জানা লাগবে। এরপরে আমরা আসি, এগুলো আমরা যদিও ওই যে 1947 থেকে শুরু করে ইতিহাসের মধ্যে বা পরবর্তীতে যারা হচ্ছে পেইড ব্যাচে আছো তারা যখন মুক্তিযুদ্ধের ক্লাস করবো তখন তোমাদেরকে এগুলো পড়াবো। তো মেইনলি এই যে পাকিস্তান শব্দটা আসছে কোন জায়গা থেকে, শব্দটা উৎপত্তি আসছে এভাবে। যদি রহমত আলী তার একটা বই নাও আর নেভার গ্রন্থের মধ্যে বইটা মানে জিনিসটা এইভাবে এসেছে যে পাক স্থান মানে হচ্ছে আল্লাহর আল্লাহর পাক একটা ভূমি যেখানে মুসলমানরা থাকবে, সেরকম পাক স্থান থেকে শব্দটা এসেছে পাকিস্তান। ঠিক আছে, এটা কত সালে দেখো, 1933 সালে নাও আর নেভার গ্রন্থের মধ্যে চৌধুরী রহমত আলী এই পাকিস্তান শব্দটা প্রথম ইউজ করে। এরপর আসি যে ইসলামী প্রজাতন্ত্র সেখানে কবে শুরু হয়, 1956 সালে। কেন আমি বলছি এখানে ইসলামী প্রজাতন্ত্র শুরু হয়, কারণ হচ্ছে 1956 সালে প্রথমবার পাকিস্তানের সংবিধানটা গ্রহণ করা হয় এবং সংবিধানটা কার্যকর করা হয়, এবং ওই সংবিধানের মধ্যে লেখা থাকে যে এখানে হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থা চলবে। তাহলে দেখো, ইসলামী প্রজাতন্ত্র চালু হয় কবে থেকে, 1956 সাল থেকে। কিন্তু পরবর্তীতে কি করা হয় যে পাকিস্তানের মধ্যে তার 2 বছরের মাথায় 7 অক্টোবর ইস্কান্দার মির্জা একটা সামরিক শাসন জারি করে। সামরিক শাসন জারি করা মানে হচ্ছে সে পুরো সংবিধানকে বাতিল করে অনেকটা কি বলবো, সংবিধানের প্রত্যেকটা আইন বা প্রত্যেকটা নিয়ম কানুনকে লঙ্ঘন করে। কিন্তু 7 অক্টোবর 1958 সালে ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করার পরেও সে ক্ষমতায় আসীন হতে পারেনি। তার 20 দিন পর একটা পাল্টা সেনা অভ্যুত্থান হয় এবং জেনারেল আইয়ুব খান ক্ষমতা ভার গ্রহণ করে ফেলে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম সামরিক শাসন জারি করা হয় 1958 সালে, বাট প্রথম সামরিক শাসক কিন্তু ইস্কান্দার মির্জা ছিলেন না। প্রথম সামরিক শাসন কে ছিলেন, শাসক ছিল হচ্ছে জেনারেল আইয়ুব খান। ঠিক আছে, আচ্ছা, এরপরে জাস্ট দেখতে পারো যে বিশ্বের 7ম দেশ হিসেবে প্রথমবার পারমাণবিক বিস্ফোরণ পাকিস্তানে কবে ঘটে, 1998 সালে। এগুলো জাস্ট একটু দেখলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, তোমরা কি জানো যে পাকিস্তানের জনক, যেরকম ধরো আমরা আমাদের জাতির জনক কে ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তো আমরা কি জানি যে পাকিস্তানের খুব মহান একজন নেতা বা জনক কে ছিল? এক মিনিট, ওকে। তাহলে দেখো, পাকিস্তানের জনক ছিল হচ্ছে, পাকিস্তানের জনক কে ছিল? মোহাম্মদ আলী জিন্নাহ। এই যে একটা দেশ গঠন হবে এর স্বপ্ন প্রথম সেই দেখে। ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্নাহ। এক মিনিট। আর আমি যদি বলি পাকিস্তানের আধ্যাত্মিক জনক কে, আধ্যাত্মিক জনক ছিল হচ্ছে আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল, এই আল্লামা ইকবাল, কিছু হয়েছে? কে লিখছে? আব্দুল কাদির? না বাবা, সে হচ্ছে পাকিস্তানে ওই যে পারমাণবিক বিস্ফোরণ হয় সেটা জনক ছিল হচ্ছে আব্দুল কাদির। বাট আমি যদি বলি পাকিস্তান আধ্যাত্মিক জনক, সে ছিল হচ্ছে আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল ইন্ডিয়ার খুব ফেমাস একটা গান, তোমরা সবাই শুনে এসেছো, যে যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই গানটা লেখক হচ্ছে ছেলে এই আল্লামা ইকবাল। তোমরা দেখি বোর্ডে লেখা দেখা যাচ্ছে না? না দেখা গেলে বইলো, হ্যাঁ, না দেখা গেলে বইলো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই, সামনে স্লাইডে যাই আমরা। এরপরে আমরা আসি আফগানিস্তানের কাহিনীর মধ্যে। আফগানিস্তানের কাহিনীটা অনেক ঘটনা, মানে অনেক দিন ধরে আফগানিস্তানরা এই এরিয়ার মধ্যে শাসন করেছে। যেরকম আমি যদি বলি, আফগানিস্তানরা মেইনলি এই মানে এই এরিয়ার মধ্যে, সাবকন্টিনেন্টের মধ্যে শাসন শুরু করে হচ্ছে 1204 সালে। ওই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, সে এন্টার করার মাধ্যমে মেইনলি আফগানি শাসন এখানে শুরু হয়। সেটা চলে হচ্ছে 1338 পর্যন্ত। ঠিক আছে, কত সাল পর্যন্ত চলে? 1338। এরপর আমাদের স্বাধীন সুলতানি আমল শুরু হয়, তারপর আসে তুর্কি শাসন, এরপর হচ্ছে আমার দিল্লি সালতানাত। তো দিল্লি সালতানাতের মধ্যে যে খিলজি বংশ ছিল, এরাও ছিল হচ্ছে মেইনলি আফগানি। ঠিক আছে, আচ্ছা, এখন আসি আফগানিস্তানের সবচেয়ে শেষ রাজা বা সবচেয়ে শেষ রাজবংশ ছিল হচ্ছে দুররানি রাজবংশ। এই দুররানি রাজবংশে কি সমস্যা হচ্ছে? আচ্ছা, কোনো ইস্যু হইলে তারপরে বইলো, আর যদি কোনো কিছু না বুঝো, লিখা না বুঝো, বা লিখা যদি স্পষ্ট না থাকে সেক্ষেত্রে জানাবা। ওকে, ঠিক আছে, আচ্ছা। তো
শেষ রাজবংশ ছিল হচ্ছে দুরানি রাজবংশ। এই দুরানি রাজবংশ একদম সর্বশেষ রাজা ছিল হচ্ছে জহির শাহ। জহির শাহ কি করে 1973 সালে সে লন্ডনে ট্রিটমেন্টের জন্য যায়। তখন কি করা হয়, যেহেতু জহির শাহ একবার দেশ থেকে পা রাখছে, তখনই তাকে তারই ভগ্নিপতি, তারই প্রধানমন্ত্রী দাউদ খান তাকে উৎখাত করে। কিন্তু উৎখাত করা মানে এই না যে ওই যে মারামারি করে বা ধরো একটা যুদ্ধ করে মানে একদম উঠায় দিছে, সেরকম না। একদম মানে সমঝোতার মতনই সে কথা বলে নিছে যে এখন শাসনভার আমার কাছে থাকবে, আপনি চলে গেছেন যান, এখন শাসন হচ্ছে আমি করব। তাহলে আমাদের দাউদ খান কি করা হয় 1973 সালে আফগানিস্তানের রাজতন্ত্র, মানে ওই যে শেষ রাজবংশ ছিল দুরানি রাজবংশ, ওই জহির শাহের মাধ্যমে তার রাজতন্ত্র শেষ হয়ে যায়। কি করা হয়, পরবর্তীতে দাউদ খান যে আগে প্রধানমন্ত্রী ছিল, সে পরবর্তীতে ওখানে শাসন করতে হয় এবং সেখানে সে প্রজাতন্ত্র চালু করে। ঠিক আছে, আচ্ছা। তো মেইনলি সে হচ্ছে কি করে, ওই দাউদ খান সেখানে প্রজাতন্ত্র চালু করে এবং সে একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা শুরু করে। ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এরপরে এখন আমাদের এত কিছু, এত ইতিহাস তো আমাদের জানা লাগবে না। আমরা জহির খানের কথা জেনে গেছি, আমরা জহির শাহের কথা জেনে গেছি, দাউদ খানের কথা জেনে গেছি। এখন আমরা জানবো হচ্ছে আফগানিস্তানে খুব স্ট্রং একটা পলিটিক্যাল পার্টি ছিল, তার নাম হচ্ছে পিডিপিএ। কি নাম? পিডিপিএ। ঠিক আছে, পিডিপিএ। এই পিডিপিএ কি করে? এই পিডিপিএ হচ্ছে তোমার দাউদ খানের পুরো ফ্যামিলিকে উৎখাত করে। ঠিক আছে, এবং মোটামুটি তখন একটা একটা অস্থিতিকর পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় এবং সেখানে তারা একটা জোট গঠন করে। এখন দেখা যায় কি, যেহেতু সমাজতান্ত্রিক ব্যবস্থা চলছিল, তাদের মধ্যে অন্তকোন্দল সৃষ্টি হয়। এই অন্তকোন্দলের জের ধরে কি করা হয়, সোভিয়েত ইউনিয়ন এবং এই আফগানিস্তানের মধ্যে একটা যুদ্ধ বেঁধে যায়। আমরা জানি সোভিয়েত ইউনিয়ন আগে রাশিয়া সব বড় বড় দেশ, মানে তোমরা যদি বলো যে বিশ্বকে আগে কন্ট্রোল করতে কারা, করতে মেইনলি এই সোভিয়েত ইউনিয়ন। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন, চীন, এরা খুব বড় বড় দেশ ছিল। তো যখন ইউএসএ দেখছে যে আরে সোভিয়েত ইউনিয়ন মানে যারা আমার প্রাইম শত্রু, তাদের সাথে একটা দলের মানে একটা দেশের যুদ্ধ লেগে গেছে, তখন ওরা করছে কি, ওরা হচ্ছে আফগানিস্তানকে সাপোর্ট করছে। আফগানিস্তানে কিছু সাধারণ আম জনতাকে তারা হচ্ছে মিলিটারি ট্রেনিং দিয়েছে, যুদ্ধ প্রশিক্ষণ দিয়েছে এবং তাদেরকে একদম সশস্ত্র করে, অস্ত্র যা লাগবে সবকিছু তারা প্রোভাইড করেছে, যাতে তারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। তো মোটামুটি আফগানিস্তান ইউএস এর প্রতি ভালো একটা কৃতজ্ঞ ছিল এবং এরই পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের এই যে একটা সাধারণ জনতা মিলে একটা যুদ্ধ তৈরি করা, একটা বাহিনী তৈরি করা, মেইনলি এটা তৈরি করে হচ্ছে ইউএসএ। ঠিক আছে, ইউএসএ হচ্ছে এই সাধারণ বাহিনী বা তালেবানের উৎপত্তি ঘটায়। তালেবান, ঠিক আছে, ইউএস এর হেল্পের কারণে আস্তে আস্তে তালেবান গড়ে ওঠে। কিন্তু 2001 সালে দেখা যায় যে ইউএসএ আসলে চাচ্ছিল আফগানিস্তানকে নিজের কন্ট্রোলে রাখার জন্য, কিন্তু আফগানিস্তান এই যে তালেবান আসার পরে, যেহেতু এরা আসলে ধর্মীয় নীতিতে অনেক বেশি তো এরা ইউএস এর অনেক কিছু মানছিল না এবং পরবর্তীতে দেখা যায় যে ইউএস এর সাথে এদের বিভিন্ন ধরনের কূটনৈতিক সমস্যা দেখা যায়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, যখন দেখা যায় যে ইউএসএ আর এদেরকে সাপোর্ট করছে না। 2011 সালে আমরা জানি, তোমরা শুনেছো না টুইন টাওয়ার হামলা? তো 2011 সালে কি করা হয় যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 2011 সালে কই গেল, আচ্ছা 1 মিনিট, 11 সেপ্টেম্বর 2011 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আচ্ছা, তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালানো হয়। এই হামলাটা মেইনলি চালানো হচ্ছে আল কায়দারা। এখন আল কায়দাদের মেইন ছিল কি, আমরা সবাই জানি ওসামা বিন লাদেন। এখন সমস্যা তালেবানের সাথে কি রিলেটেড, এই ওসামা বিন লাদেন পালিয়ে গিয়ে আশ্রয় নেয় হচ্ছে তালেবানদের কাছে। তো ইউএসএ অনেকবার ওদের সাথে করে যে যাতে হচ্ছে লাদেনকে তাদের হাতে তুলে দেয়, বাট আফগানিস্তান কোনোভাবে, তালেবানরা কোনোভাবেই রাজি হয় না ওসামা বিন লাদেনকে তাদের হাতে তুলে দিতে। এর কারণে দেখা যায় যে ইউএসএ খুব রেগে যায় এবং তারা করে কি, ডিসাইড করে যে আফগানিস্তানের উপরে তারা হামলা চালাবে। এখন ইউএস হচ্ছে সেই মানে যুদ্ধ প্রশিক্ষিত একটা দেশ, মানে অস্ত্র শস্ত্রে সজ্জিত একটা দেশ, সেখানে আফগানিস্তান একটা ছোট্ট একটা দেশের মতো আর কি। তো মানুষ ভেবেছিল হয়তো 1 মাস 2 মাসের মধ্যেই এই আফগানিস্তান পুরা ধ্বংস হয়ে যাবে এবং ইউএসএ পুরো টেক ওভার করবে। কিন্তু মানে একদম চমৎকার একটা জিনিস হয়ে গেছে যে পুরাপুরি 9 বছরে যুদ্ধটা চলছে। পুরাপুরি মানে ধরো 2011 থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত দেখা গেছে কি এই যুদ্ধ কন্টিনিউ হয়েছে। কোনোভাবে ইউএসএ যতই গোলা বারো যত কিছু করে কেন আফগানিস্তানকে হারাতে পারছিল না। এবং 2020 সালে পরে দেখা গেছে কি যে বিশ্বের প্রত্যেকটা দেশ, ইভেন জাতিসংঘের মধ্যে টপিক উঠে যায় যে ইউএসএ হচ্ছে কি করছে, এদের উপর অত্যাচার চালাচ্ছে। তো ইউএসএ এই 9 বছর ধরে থেকে বুঝে আসছে এটা আসলে আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি, আমাদের অন্য কোনো মোটিভ নাই। কিন্তু পরবর্তী 9 বছর পর দেখা গেছে যে আর কোনোভাবেই পারতেছে না। এরপর ইউএসএ করে কি, এই যুদ্ধটাকে থামিয়ে দেয় এবং এটা সমঝোতা চুক্তির মধ্যে আসে। ঠিক আছে,
আচ্ছা ওকে, দেখো তো পরবর্তীতে কি হয়, 2021 সালে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। আমরা এখন একটু এখান থেকে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আছে সেগুলো দেখবো। দেখো আমাদের ফার্স্টেই যে আফগানিস্তান প্রথম স্বাধীনতা লাভ করে, যেহেতু আগে গ্রেট ব্রিটেনের আন্ডারে সবগুলো দেশ ছিল, তো আফগানিস্তান প্রথম ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করা হচ্ছে কবে, 19 আগস্ট 1919 সালে। ঠিক আছে, কোন চুক্তির মাধ্যমে, রাওয়ালপিন্ডির চুক্তির মাধ্যমে। ঠিক আছে, জাস্ট এখান থেকে এইটুকু ইনফরমেশন দেখবা। আর দেখবা হচ্ছে এখানে যেগুলো আছে এগুলা খুবই 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 গুরুত্বপূর্ণ, যে কোন সালে কি কি হয়। একটা জিনিস এর আগের ক্লাসেও বলেছিলাম যে ইন্টারন্যাশনাল থেকে ইউজুয়ালি তোমার যে একদম রিসেন্ট ইনফরমেশন গুলো আছে সেগুলো থেকে বেশি প্রশ্ন আসে। যেরকম ধরো রিসেন্ট যদি এমন হয় যে ইউএসএ আফগানিস্তানের উপর আবার কোনো হামলা চালাইছে বা আফগানিস্তানের আবার কোনো কিছু হয়েছে, তখন সেটা থেকে তোমার প্রশ্ন আসতে পারে। একদম আগে কি করছে না করছে সেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তাও আমাদের কিছু জিনিস জানা লাগবে। যেরকম আমরা পড়ছি যে আফগানিস্তান প্রথম রাষ্ট্রপতি ছিল দাউদ খান, প্রজাতন্ত্র ঘোষণা করে দাউদ খান। এবং আরেকটা জিনিস দেখতে পারো যে আফগানিস্তানের মধ্যে কোনো সমুদ্র বন্দর নাই। ঠিক আছে, আচ্ছা তারপরে যে ইসলামী বিপ্লব 1973 সালে বলছিলাম যে 1973 সালে সে হচ্ছে লন্ডনে যখন যায় তখন জহির উৎখাতের মাধ্যমে কি করা হয়, রাজতন্ত্রের অবসান ঘটে। ওকে দেখো 2011 থেকে 2020 পর্যন্ত আমেরিকা মানে ইউএসএ এবং তোমার আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলে, যে যুদ্ধে ইউএসএ জিতে না। ঠিক আছে, এবং পরবর্তী তাদের একটা সমঝোতা চুক্তির মাধ্যমে এর শেষ করতে হয়। আচ্ছা আমি এটা তো লিখি নাই যে তোমাদের সমঝোতা চুক্তিটা কোথায়, এখানে মেবি লিখা নাই, লিখে নাও যে সমঝোতা চুক্তিটা কত সালে হয়। দেখো 29 ফেব্রুয়ারি, মানে থাকে না ফেব্রুয়ারি মাসে 29টা দিন, ওই 29 ফেব্রুয়ারি 2020 সালে চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, চুক্তি কাদের কাদের মধ্যে, তালেবান এবং ইউএস এর মধ্যে। ঠিক আছে, কোথায় হয় এটা একটু লিখে রাখতে পারো, কাতারের দোহারে, কাতারের দোহারে। ওকে ঠিক আছে, তাহলে ওই যে শান্তি চুক্তি যে ইউএস এবং আফগানিস্তানের মধ্যে আর কোনো যুদ্ধ চলবে না সেটা কবে স্বাক্ষরিত হয়, তোমার 29 ফেব্রুয়ারি 2020 সালে। কোথায়, কাতারের দোহারে। আফগানিস্তান নিয়ে আমাদের কাহিনী শেষ। ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার। আচ্ছা দেখো এখন আমরা আসি হচ্ছে নেপালের কাহিনীতে। দেখো নেপালে কি হয়েছে, নেপাল সম্পর্কে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে নেপালে আইনসভা, যেরকম আমরা দেখে আসছি যে পাকিস্তান আইনসভার নাম ছিল হচ্ছে মজলিসে শুরা, নেপালে আইনসভার নাম হচ্ছে ফেডারেল পার্লামেন্ট। স্বাধীনতা লাভটা দেখলে দেখলে না দেখলে নাই, আমরা জানি আমাদের যে হাইয়েস্ট মাউন্টেন গুলো, মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে 8টা হাইয়েস্ট মাউন্টেন এই নেপালের মধ্যে আছে। তারপরে দেখতে পারো যে নেপালকে সংবিধান অনুযায়ী হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল কত সালে, 1962 সালে। তারপরে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে, একটু লিখে রাখো, নেপালের বর্তমান রাষ্ট্রপতি। তারা দেখি পরে পেজে আছে কিনা, তাহলে লিখবো না, 1 মিনিট, না নাই, তাহলে আমরা এখানে লিখে রাখি, তোমরা অবশ্যই লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট। নেপালের বর্তমান রাষ্ট্রপতি, নেপালের বর্তমান রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হচ্ছে রামচন্দ্র পৌডেল, রামচন্দ্র পৌডেল। ঠিক আছে, এবং প্রধানমন্ত্রী হচ্ছে খড়গ প্রসাদ শর্মা, খড়গ প্রসাদ শর্মা। ওকে শেষ, জাস্ট এই দুটো ইনফরমেশন এখানে খুব ইম্পর্টেন্ট। এগুলো একটু পড়লে পড়লে, না পড়লে নাই। গত ক্লাসে হচ্ছে ভারত সম্পর্কে পড়িয়েছিলাম, তখন আমরা কালাপানি নিয়ে ডিসকাস করেছি। এই ভারত এবং নেপালের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল হচ্ছে কালাপানি। জাস্ট নেপাল থেকে এইটুকু জানলেই হচ্ছে। ঠিক আছে, আর হচ্ছে আমরা যেটা দেখে আসলাম আফগানিস্তানের মধ্যে কোনো সমুদ্র বন্দর নাই, সেরকম নেপালের মধ্যে কোনো সমুদ্র বন্দর নাই। আচ্ছা এখন আসা হচ্ছে ভুটান। ভুটান সম্পর্কে আমাদের আহামরি কিছুই জানা লাগবে না, জাস্ট একটা জিনিস একটু দেখবা ভুটান থেকে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভুটান কোন দেশ নামে পরিচিত, বজ্র ড্রাগনের দেশ। তোমাকে এমসিকিউর মধ্যে দিবে যে নিচের কোন দেশটি বজ্র ড্রাগনের দেশ হিসেবে পরিচিত, কোন দেশটি, ভুটান। আচ্ছা ভুটান সম্পর্কে আরেকটা একটু দেখে রাখতে পারো, এই ভুটানে একদম রিসেন্ট বলতে গেলে COP29 এ একটা সম্মেলন হয়। ঠিক আছে, কপ মানে কপের ফুল ফর্ম হচ্ছে কনফারেন্স অফ পার্টিস। ঠিক আছে, কনফারেন্স অফ পার্টিস, এই COP29 একটা সম্মেলন হয়। এই সম্মেলনের মধ্যে একটা তত্ত্ব দেওয়া হয়। ঠিক আছে, তত্ত্বটা হচ্ছে
G0 G0 মেইনলি এটা মানে বোঝা হচ্ছে কার্বন জিরো, মানে একটা দেশ সে এত পরিমাণ, সেখানে এত পরিমাণ গাছপালা আছে বা সেই দেশটা এমন ভাবে কন্ট্রোল যে সেখানে কার্বন এমিশন পুরা জিরো। যদি ঢাকার হিসাব করো, ঢাকার মনে হয় কার্বন এমিশনের মধ্যে 6 একটা কান্ট্রি, যেখানে তুমি একদম 1 সেকেন্ডে তুমি যদি ঢাকা দিয়ে পাস করো তাহলে তুমি মানে কি বলবো 6টা সিগারেট খাওয়ার সমান অবস্থা হয়ে যায় আর কি। ঢাকার বাতাস এতই পলিউটেড। কিন্তু এই ভুটান, সেখানে কি কার্বন এমিশন একদম জিরো পর্যায়ে নেমে গেছে। তো এই COP29 সম্মেলনটা কি করা হয়, যে এখানে এই ভুটানকে এই G0 বা হচ্ছে তোমার কার্বন জিরোর পদবি দেওয়া হয় আর কি। তাহলে দেখো এই যেখানে একটা লাইন আছে যে কই গেল, এই যে কার্বন প্রভাব মুক্ত বা ধূমপান মুক্ত পৃথিবীর প্রথম দেশ হচ্ছে ভুটান, প্রথম কার্বন নেগেটিভ কান্ট্রি। ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে ভুটানের জাতীয় খেলা আর্চারি, এগুলো দেখলে দেখলে, না দেখলে নাই, তোমাদের ইচ্ছা। আচ্ছা, এখন আসি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা নিয়েও আমাদের জাস্ট কয়েকটা জিনিস দেখলে হবে, যে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হচ্ছে টেম্পল শ্রী। তারপরে শ্রীলঙ্কার নামটা দেখো, শ্রীলঙ্কা নাম এসেছে সিলন থেকে, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। তারপরে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে, এক মিনিট ধরো, শ্রীলঙ্কা নিয়ে জাস্ট একটা ইনফরমেশন জানলেই হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে শ্রীলঙ্কার মধ্যে একটা মুসলমান দ্বীপ আছে, ঠিক আছে। যেহেতু শ্রীলঙ্কা মোটামুটি একটা হিন্দু কান্ট্রি, এখানে একমাত্র একটা মুসলমান দ্বীপ আছে, একমাত্র মুসলমান দ্বীপ বা মুসলিম দ্বীপ, সেটা হচ্ছে তোমার মান্নার দ্বীপ। মান্নার দ্বীপ, ঠিক আছে, এটা জানলেই হচ্ছে। আচ্ছা, এখান থেকে আর তেমন কিছু জানা লাগবে না তোমার। ওকে, জাস্ট একটা লিখে রাখো যে শ্রীলঙ্কার মধ্যে একটাই মুসলমান দ্বীপ আছে, এটা হচ্ছে মান্নার দ্বীপ। হ্যাঁ, সমস্যা নাই, যেহেতু বুঝি আমি এর আগে ক্লাসেও বলেছিলাম আমাকে অফিসে এসে ক্লাস নিতে হচ্ছে, সো আমার পক্ষে রাতের বেলা ক্লাস নেওয়াটা পসিবল হচ্ছে না। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তোমরা যারা করতে পারছো যতটুকু করেছো, এরপরে বাকি ক্লাসটুকু পরে করলে হবে, সমস্যা নেই, ঠিক আছে। নামাজ পড়ে আসো, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, মান্নার দ্বীপ। তাহলে আমরা সামনে প্রোগ্রেস করি। দেখো, মালদ্বীপ। মালদ্বীপস নিয়ে আমরা সে গত ক্লাসে কথা বলেছিলাম যে মানুষের এখন ড্রিম ডেস্টিনেশন হচ্ছে মালদ্বীপস। তো মালদ্বীপস যদিও আমাদের ড্রিম ডেস্টিনেশন, কিন্তু মালদ্বীপস হচ্ছে 2030 সালের মধ্যে পুরো পানির নিচে তলিয়ে যাওয়ার একটা ভালো পরিমাণ আশঙ্কা আছে। এই জন্য পুরা দুনিয়ার মানে অ্যাটেনশন সিক করার জন্য ওরা কি করে, ওরা হচ্ছে তোমার যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির ব্যাপকতা তুলে ধরার জন্য সমুদ্রের গভীরে ওরা একটা মিটিং করে, ঠিক আছে। তো পার্লামেন্ট একটা মিটিং করে, যেটা কত সালে, 2009 সালে 17 অক্টোবর। এই দ্বারা ওরা কি প্রমাণ করতে চাইছে, যে দেখেন আপনারা যদি আমাদের এই কান্ট্রির প্রতি মানে যদি আপনারা নজর না দেন, যদি ওয়ার্ল্ড এইটা আমাদেরকে এই পরিস্থিতি থেকে বাঁচতে হেল্প না করে, তাহলে দেখা যাবে যে কয়দিন পরে আমাদের সবার অবস্থা এরকম, আমরা সবাই পানি নিচে তলিয়ে যাবো, ঠিক আছে। তো এখান থেকে এটাই ইম্পর্টেন্ট যে ওরা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের একটা প্রথমবার পুরা বিশ্বের মধ্যে পানির নিচে একটা মন্ত্রিসভার বৈঠক হয়। সেটা কোথায়, মালদ্বীপে। কত সালে, 2009 সালে 17 অক্টোবর। জাস্ট এইটুকু দেখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যাই হচ্ছে পরবর্তীতে। এখন আমরা চলে আসছি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলা মিয়ানমারের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো মিয়ানমার সম্পর্কে আমাদের, যেহেতু মিয়ানমার সম্পর্কে আমাদের কেন জানতে হচ্ছে বা মিয়ানমার কেন ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট অফ অল মিয়ানমার আমাদের একটা প্রতিবেশী দেশ, সেকেন্ড হচ্ছে মিয়ানমার থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গারা বাংলাদেশে মাইগ্রেট করেছে, ঠিক আছে। এই জন্য মিয়ানমার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো দেখো মিয়ানমার সম্পর্কে যেটা জানতে হবে সেটা হচ্ছে মিয়ানমার প্রথমেই ভারত উপমহাদেশে ভারত শাসন আইন 1935 সালে যখন জারি করা হয়, তার মাধ্যমে মিয়ানমারকে কি করা হয়, আলাদা করে দেওয়া হয়। তাহলে এটা একটু ইম্পর্টেন্ট। তারপরে তোমার জন্য যেটা লাগবে, এখানে অত বেশি ইম্পর্টেন্ট না, অং সান সুচির কাহিনী আমাদের না দেখলেও চলবে। আমাদের লাগবে হচ্ছে রোহিঙ্গা ইস্যুটা, এখানে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, রোহিঙ্গারা মেইনলি হচ্ছে তোমার ভারতের সরি মিয়ানমারে আরাকান রাজ্য বা তখন আমাদের ইয়াতে হচ্ছে রাখাইন রাজ্যের অংশ হচ্ছে এই রোহিঙ্গারা। তো মিয়ানমার সরকার মনে করে কি এই রাখাইন বা হচ্ছে আরাকান এরা হচ্ছে বাংলাদেশের পার্ট। এই জন্য ওরা কি করে, যে রোহিঙ্গাদের উপর অনেক মানে নির্মম অত্যাচার করে এবং বিভিন্নভাবে টর্চার করে, তারা করে কি তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করে, ঠিক আছে। এবং মিয়ানমারদের এই অত্যাচারের কারণে ইন্টারন্যাশনাল আইনে একটা মামলা হয়, কিন্তু ওরা এই মামলা কোনো গ্রাহ্য করে না। এবং ওরা গ্রাহ্য না করে মানে দেখা যায় যে এমন অবস্থা, ধরো যে মিয়ানমারের সেই জান্তা সামরিক বাহিনী যদি কোনোভাবে দেশ থেকে বের হয়, তাদেরকে একদম মেরে ফেলার অর্ডারও আছে, কিন্তু কি বলবো তারা কোনো কিছুই গোনায় ধরে নেই। যাই হোক, দেখি আমরা এখন রোহিঙ্গা ইস্যুটা একটু দেখবো। আচ্ছা, তো দেখো আমাদের রোহিঙ্গাতে যেটা জানা লাগবে সেটা হচ্ছে এই যে রোহিঙ্গা হচ্ছে পশ্চিম মিয়ানমার রাখাইন রাজ্যের একটা রাষ্ট্রবিহীন ইন্দো আর্য গোষ্ঠী।
আচ্ছা, এদেরকে হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গারা কালার নামে পরিচিত। তুমি মনে রাখবে যে এদেরকে একদম মানে কালার করে রাখছে, তো এটা হচ্ছে কালার নামে পরিচিত। তারপরে এই যে আমাদের বাংলাদেশে প্রায় 11,40,000, প্রায় 11.5 লাখের মতো রোহিঙ্গারা চলে আসে কবে? 2017 সালে 25শে আগস্ট অপারেশন ক্লিয়ারেন্স নামে রোহিঙ্গাদের উপর একটা গণহত্যা চালানো হয়। এরপর ওরা নিজেদের জীবন বাঁচাতে কি করে, এই দেশে চলে আসে। এবং আমাদের সবার দেশ নেত্রী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজেকে নিজের মহানুভবতা, নিজের কি বলবো দয়া প্রদর্শনের জন্য প্রায় 11.5 লাখের মতো মানুষকে, মানে তখন এত বেশি তখন ছিল ধরো তোমার 8 লাখের মতো ছিল বা 9 লাখের মতো ছিল, পরবর্তী এটা এখানে এসে আরো বাচ্চা বাচ্চা দিয়ে জনসংখ্যা বাড়াইছে। তো যাই হোক, তো মোটামুটি এখন হচ্ছে 11,40,000। তো এত বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সে হচ্ছে আশ্রয় দেয়, এবং এর অনুযায়ী সে হচ্ছে পুরো বিশ্ব দরবারে মাদার অফ হিউম্যানিটির খেতাব পায়। হুদাই আর কি, নিচের দেশের জনগণ বাড়ালো, এখন এরা আমার জন্য একটা বার্ডেন, কিছু করার নাই। তাহলে দেখো, এই যে 2016 সালে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান একটা সদস্য বা একটা বৈঠক গঠন করে, সেটার নাম হচ্ছে আনান কমিশন, ঠিক আছে। এবং 24 আগস্ট, মানে ধরো যে 25 আগস্ট চলে আসছে, এর আগের দিন তোমার 24 আগস্ট 2017 সালে আনান কমিশন 88টি সুপারিশ সম্বলিত একটা রিপোর্ট প্রকাশ করে, যা প্রথম সুপারিশ ছিল হচ্ছে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে। তো এরপরে হচ্ছে জান্তা সামরিক বাহিনী খেপে যায় যে হ্যাঁ, ওদেরকে নাগরিক দিব, ওরা তো আমাদের দেশেরই না, ওরা তো অন্য একটা জায়গা থেকে ওরা এখানে এসে আশ্রয় নিয়ে থাকতেছে। এরপর হচ্ছে ওরা সেই নির্মম হত্যাকাণ্ড চালায় এবং রোহিঙ্গাদেরকে নিজ দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়। আচ্ছা দেখো, যেহেতু রোহিঙ্গা বাংলাদেশের সাথে রিলেটেড, রোহিঙ্গা হিসেবে তোমার জানা লাগবে, রোহিঙ্গাদের পক্ষে তোমার ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে মামলা করে হচ্ছে একটা দেশ, নাম হচ্ছে গাম্বিয়া। কে? গাম্বিয়া। এবং এই মামলার নেতৃত্ব দেন কে? ওই গাম্বিয়ার প্রধানমন্ত্রী আবু বাকার তাম্বাদু। সে ছিল হচ্ছে, সরি প্রধানমন্ত্রী বলছে, বিচারমন্ত্রী এবং হচ্ছে অ্যাটর্নি জেনারেল। সে হচ্ছে এই মামলাটাকে নেতৃত্ব দেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আমার যেটা জানা লাগবে, এখানে মোটামুটি তোমার প্রত্যেকটা রোহিঙ্গা প্রত্যেকটা ইনফরমেশন খুব জানা লাগবে। এরপর আমরা জানি যে আমাদের রোহিঙ্গারা মেইনলি আশ্রয় নিয়েছিল কক্সবাজার, সেন্ট মার্টিন এই এরিয়াগুলোতে, যেহেতু এটা আমাদের পর্যটন কেন্দ্র এবং এখানে কি বলবো মানুষ থাকার জায়গা খুবই কম। এরপরে শেখ হাসিনা তার মহানুভবতা দেখাতে গিয়ে বা যাই হোক এদের পুনর্বাসনের ব্যবস্থা করেন কোথায়? নোয়াখালী ভাষাঞ্চলে। কত সালে? এই যে 4 ডিসেম্বর 2020 সাল থেকে রোহিঙ্গাদের ভাষাঞ্চলের প্রত্যাবাসন শুরু হয়, এবং এরা হচ্ছে মানে এখন ভাষাঞ্চল নোয়াখালীর মধ্যে আছে, ঠিক আছে। ওকে, এরপর আমরা যাই সামনের স্লাইডে। আমাদের রোহিঙ্গার ইস্যু শেষ, আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অনেক দেশ আছে যেগুলো তোমার ধরো অনেক নন ইম্পর্টেন্ট, মানে আহামরি তেমন একটা সিগনিফিকেন্স বহন করে না, যেগুলো তোমার ভিয়েতনাম আছে, ইন্দোনেশিয়া আছে। এই দেশগুলো সম্পর্কে আমরা অল্প অল্প কিছু ইনফরমেশন আছে, এগুলো একটু আমরা নোট ডাউন করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে তোমার ভিয়েতনামকে একটা সীমা রেখা দিয়ে ভাগ করা হয়, ঠিক আছে, বাকি জায়গাগুলো থেকে তাকে ভাগ করে দেওয়া হয়। এই সীমা রেখাটা কতটুকু? 170 অক্ষাংশ বরাবর একটা লাইন টানা হয়, লাইন টেনে ভিয়েতনামকে আলাদা করে দেয়। জাস্ট এইটুকু এখান থেকে জানা লাগবে। তারপর হচ্ছে দেখতে পারো যে ভিয়েতনামের উপরে যেহেতু ইউএসএ যখন সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায়, আমরা পরবর্তী রাশিয়া যখন বলবো তখন আমরা দেখবো সোভিয়েত ইউনিয়ন ভেঙে কি কি রাষ্ট্র হয়। তো সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ইউএসএ পুরো বিশ্বের উপরে একটা দাপট করা শুরু করে, এবং তারা কি করে? ভিয়েতনামের উপরে একটা বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে, যে ভিয়েতনামের সাথে কেউ কোনো ধরনের বাণিজ্য করতে পারবে না। কিন্তু পরবর্তী তারা কি করে? এই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে কত সালে? 4 ফেব্রুয়ারি 1994 সাল। ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে এখান থেকে লাগবে হচ্ছে ইন্দোনেশিয়া কয়টা প্রদেশ নিয়ে গঠিত? 33টা প্রদেশ নিয়ে গঠিত। তারপরে হচ্ছে আমরা পূর্ব তিমুরের নাম শুনছি, জাস্ট এই অল্প 2-3টা ইনফরমেশন লাগবে। এটা হচ্ছে আমার ইন্দোনেশিয়া একটা অঙ্গরাজ্য ছিল আর কি, জাস্ট এইটুকুই, আর কিছু লাগবে না এখান থেকে। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে ইন্দোনেশিয়া সম্পর্কে আরো কিছু জানা লাগবে, যে আমাদের এই এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ। এক মিনিট, দাঁড়াও তো, কমেন্ট পড়া হচ্ছে না অনেকক্ষণ ধরে। ওয়েট আ সেকেন্ড। আচ্ছা দেখো, ওকে দেখো, একটা কথা বলে রাখি, এখানে হয়তো কমেন্টটা অনেক অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলবে।
আমাদের যারা এখানে কি বলবো ডেডিকেটেডলি ক্লাস করতে এসেছো তারা বাকিদের কমেন্টে এফেক্ট করবা না। তুমি মনে রাখবা যে একটা জায়গায় যদি একটা থাকে না, একটা পচা জিনিস পড়ে আছে, ও পচা জিনিসটা নিজের মতো করে পড়ে থাকতে দিবা, তোমাকে যাতে সেটা এফেক্ট করতে না পারে সেটা ইনশিওর করবা। তোমরা এখন অনলাইন প্ল্যাটফর্মে আছো বা কি বলবো যে অনেক জায়গায় ক্লাস করছো বা যেখানেই যাও না কেন, সবসময় ইয়াদ রাখবা যে তোমার টার্গেট পড়াশোনা করা। সেই টার্গেট থেকে তোমাকে ডেভিয়েট করার জন্য অনেক কিছু আছে, সোশ্যাল মিডিয়া আছে বা মানে কি বলবো অনেক অনেক ধরনের ডেভিয়েশন আছে, আমি নাম উল্লেখ করতে চাই না। তো চেষ্টা করবে যাতে সবসময় নিজের পড়াশোনা কনসেন্ট্রেশন ধরে রাখতে পারো, বাকি কোনো দিকে মন না চায় আর কি। বাকি দিকে মন দেওয়ার সময় আছে, তুমি একটা জায়গায় চান্স পাও, চান্স পেয়ে তুমি যা খুশি তা করো, ঠিক আছে? আমি বলছি না যে একদম কি বলবো যা খুশি উচ্ছনে যাবে সেরকম না, বাট অ্যাটলিস্ট এই যে অ্যাডমিশন পিরিয়ডটা, তুমি ফার্স্ট টাইমার হও, তুমি সেকেন্ড টাইমার হও, বা তুমি কি বলবো এইচএসসি 26 হও, তোমার জন্য এখন একটা বিল্ডিং পিরিয়ড। তুমি যদি এই বিল্ডিং পিরিয়ডটুকু নষ্ট করো, ঘোরাফেরা করো, টাইম ওয়েস্ট করো, এই যে অনলাইনে এসে শিট কমেন্টিং করো, মানুষকে ডিস্টার্ব করো, তাহলে দেখবা যে এটা তোমার আলটিমেটলি দেখবে অ্যাডমিশন ফেসটাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে? আমরাও অ্যাডমিশন ফেস পার করে এসেছি, আমরাও এইচএসসি লাইফে ছিলাম, আমরাও ফেসবুক চালিয়েছি, আমরাও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিলাম, কিন্তু কতটুকু একটা জিনিসের জন্য তোমার জন্য উপকারী সেটা তোমাকে ইনশিওর করতে হবে। আমাদের যারা পেইড ব্যাচের আছো, আমি জানি এখানে কেউ আছো কিনা, আমি সবসময় বলছিলাম যে আমার যখন এইচএসসির পরবর্তী থেকে শুরু করে বা এইচএসসির আগেও এবং অ্যাডমিশন ফেজ পর্যন্ত আমার অনলাইন বা আমার ফেসবুকের মধ্যে যত ধরনের গ্রুপ ছিল মেডিকেল ভর্তি পরীক্ষা রিলেটেড, প্রত্যেকটা গ্রুপে আমি জয়েন দিয়ে রেখেছিলাম, কারণ আমি জানি গ্রুপগুলোর মধ্যে তোমার সাথে আমি ফাজলামে তামাশা করতে আসি নাই। আমি সেখানে তোমাকে কিছু স্টাডি কন্টেন্ট দিব, সেখানে আমি তোমাকে কিছু শিখাবো, যাতে আমি যতবার সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকবো ততবার যাতে আমি কিছু শিখে এখান থেকে বের হইতে পারি। শুধু মিম দেখলাম, এই সেই ভিডিও দেখলাম, একজনকে খুব বুলি করে একটা কমেন্ট করলাম, একজনকে ডিসরেসপেক্ট করলাম, সোশ্যাল মিডিয়া তোমাকে এই জন্য বানানো হয়নি। নিজের কি করতে আসছো এখানে, নিজের গোল থেকে ডেভিয়েট করো না, জাস্ট এইটুক বলবো, ঠিক আছে? পাবলিক ক্লাস, আমি আর কিছু বললাম না, যাই হোক। আচ্ছা দেখো, তো আমাদের যেটা জানতে হবে যে আমাদের এই এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দ্বীপ সেটা হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ার মধ্যে অবস্থিত, নাম কি? বোর্নিও দ্বীপ, ঠিক আছে? এবং ইন্দোনেশিয়ার জাস্ট দেখতে হবে প্রথম মহিলা প্রেসিডেন্ট গেছিল, একটু দেখলেই চলবে, আর কিছু লাগবে না। তারপর হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী কোথায় অবস্থিত, জাকার্তায়। এগুলা এগুলা আমার আসলে তোমাকে মুখস্থ করানো কিছু না, নিজেরা যদি 2-3 বার দেখো দেখবে মুখস্থ হয়ে গেছে, আর আহামরি কিছু না। এরপর আমরা আসি মালয়েশিয়া নিয়ে ধরো যে তুমি যদি বাড়িতে যাও শুনবা যে প্রতি 2 জনে 1 জন তো মালয়েশিয়ার মধ্যে থাকতেছে বা ওখানে জীবনযাপন করে। তো এখন মালয়েশিয়ার স্বাধীনতার জনক এটা জানতে হবে, দেখো নামটা খুব যেমন থাকে না টেকো থেকে টেঙ্কু, তো দেখো টেঙ্কু আব্দুর রহমান, সে হচ্ছে মালয়েশিয়ার স্বাধীনতার জনক। এরপরে মালয়েশিয়ার রাষ্ট্রভাষা কি? মালয়েশিয়া, তাহলে রাষ্ট্রভাষার নাম কি হবে? মালয়, ঠিক আছে? এইটুকুই, ওকে। এই যে দেখো আবির শিহাব, ও ছেলেটা হচ্ছে আমাদের 5.1 এর সেকেন্ড টাইম ব্যাচের। ও এত কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করে, প্লাস এত ডেডিকেটেডলি ক্লাস করে যে দেখো আমারও নামও মুখস্থ হয়ে গেছে। কিন্তু তোমরা দেখা যায় যে কিছু মানুষ আসেই অনলাইনের মধ্যে এগুলাই করতে, কিছু বলার নেই। যাই হোক, বাদ দিয়ে আমরা এখন দেখো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আধুনিক মালয়েশিয়ার স্থপতি এবং এশিয়ায় দীর্ঘ সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা না, কে? আমাদের মাহাতির মোহাম্মদ। সে কোথার প্রধানমন্ত্রী? সে হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে বিদেশিদের, এইগুলা নিজেরা একটু পড়ে নিবা, আমি পিডিএফ দিয়ে দিব, এখানে আহামরি তেমন কিছু বোঝানোর নাই। ওকে, এখন আসি আমরা আমাদের সেই মাইটি চীন। তুমি যদি দেখো আমরা এখানে অনেক মেয়েরা আছে তারা হচ্ছে চাইনিজ ড্রামা দেখে, তো দেখবে যে ওদের মধ্যে একটা লাইফস্টাইল তোমাকে দেখানোর চেষ্টা করতেছে, বাট চীন সম্পর্কে আসলে চীনের ভিতরে কি হচ্ছে এ সম্পর্কে খুব কম মানুষের খুব কম ধারণা আছে। যেরকম আমরা এর আগে পড়েছিলাম যে মিশরীয় সভ্যতা প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করে, বাট এই যে কাগজ আবিষ্কার করা, কাগজে লিখা যায়, এই প্রত্যেকটা সিস্টেম আবিষ্কার করেছে চীন। এবং দেখবে চীন কয়দিন পর একটা নতুন প্রযুক্তি আবিষ্কার করে, হয়তো ওই যে ভাইরাস এগুলা ওদের থেকে আসে বেশি, তারপরেও ওরা খুব টেকনোলজিতে খুব মানে কি বলবো সুপিরিয়র একদম ইতিহাসের শুরু থেকে। তো এই চীন করতো কি, এই চীন সবসময় চায় যে ওরা যাতে অন্যদেরকে ডমিনেট করে রাখতে পারে, ঠিক আছে? আগে আমরা একটু চীন সম্পর্কে জাস্ট কয়েকটা জিনিস দেখবো, যে চীনের রাষ্ট্রীয় নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। এরপরে এখান থেকে আহামরি কিছু দেখা লাগবে না, আমরা মেইনলি যাই হচ্ছে ভিতরে জিনিসে। তো আমরা আসি যে চীনের কাহিনী কি। চীনের কাহিনী হচ্ছে 1917 সালে একদম চীনা রাজবংশ, চীনাকে রাজাদের শাসন ছিল, তো কিং ডাইনাস্টির মাধ্যমে এই রাজবংশের শেষ হয়, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা, তখন একদম চায়নার লাস্ট রাজবংশ ছিল হচ্ছে কিং ডাইনাস্টি। তারপরে শুরু হয় হচ্ছে এখানে এর এর উৎখাতে পরে সান ইয়াত সেন, সে হচ্ছে এখানে প্রথম প্রজাতন্ত্রের শুরু করে চায়নার মধ্যে। আমি লিখে রাখি এখানে, আমি জানি লেখা আছে কিনা, দেখো আমি লিখি প্রথম, মানে এই যে আমাদের আগে লিখি লাস্ট
রাজবংশ ছিল হচ্ছে, হ্যান্ডরাইটিং খুবই বাজে, এর আগের ক্লাসেও বলছি, কিং ডাইনাস্টি। ঠিক আছে, এই কিং ডাইনাস্টির উৎখাতের পরে ওকে ক্ষমতায় আসে হচ্ছে সান ইয়াতসেন। ঠিক আছে, সে হচ্ছে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। প্রথম কি করে? প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। ওকে, সবাই লিখছো? সবাই লিখছো? ইন্টারন্যাশনালে 3টা ক্লাস হবে, আজকে সেকেন্ড ক্লাস, আর একটা ক্লাস আমরা ঈদের পরে নিব। ঠিক আছে, সবাই কি লিখছো? যে উৎখাতের পরে ক্ষমতায় আসে, প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করে হচ্ছে সান ইয়াতসেন। ঠিক আছে, সে হচ্ছে এই সান ইয়াতসেন, সে প্রতিষ্ঠা করে হচ্ছে চায়না কমিউনিস্ট পার্টি। কি প্রতিষ্ঠা করে? চায়না কমিউনিস্ট পার্টি। চায়না কমিউনিস্ট পার্টি। ওকে, এটুকু লিখছো? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো কিং ডাইনাস্টির পরে আমাদের প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে হচ্ছে সান ইয়াতসেন, সে হচ্ছে চায়না কমিউনিস্ট পার্টি বা হচ্ছে তোমার চায়না গণতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন। এবং তখন দেখা যায় কি এই চায়না কমিউনিস্ট পার্টিদের নিজেদের মধ্যে আন্তঃকোন্দল সৃষ্টি হয়ে যায়, মানে প্রত্যেকটা জায়গায় মধ্যে ঝামেলা না থাকলে চলে না আর কি। তখন কি হয় তোমাদের, আমাদের দেখো আমি এখানে লিখি 1949 সালে, আমি জানি এখানে লিখা আছে কিনা, হয়তো লিখা আছে, যাই হোক দেখো 1949 সালে, 1949-এ মাও সেতুং, মাও, এটা কিন্তু অন্য সাইড, ঠিক আছে, মাও সেতুং সে ছিল হচ্ছে তোমার চায়নার গণতান্ত্রিক দলের হেড। এই চায়নার গণতান্ত্রিক দল এবং চায়নার যে সমাজতান্ত্রিক দল, তাদের মধ্যে একটা মোটামুটি ধরনের একটা যুদ্ধ লেগে যায়। ঠিক আছে, কত সালে? 1949 সালে। এবং এই যুদ্ধের মধ্যে কি হয়, চায়নার যে সমাজতান্ত্রিক দল সেটা হেরে যায়, এবং হেরে গিয়ে কি করে, তারা হচ্ছে একটা আলাদা রাষ্ট্র গঠন করে, তারা হচ্ছে তাইওয়ানে ভেঙে যায়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের শুরুটা হয়েছিল এখান থেকে। পরবর্তীতে কি হয়, যে সেই কি বলবো, চীনের সমাজতান্ত্রিক দলটা হেরে গিয়ে তারা হচ্ছে তাইওয়ানে আশ্রয় নেয়, এবং পরবর্তী থেকে তাইওয়ানের একটা আলাদা রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু দেখো এই জন্য দেখবা যে চীন কয়েকদিন পর পর তাইওয়ানের উপর হামলা চালায়, এবং তাইওয়ানকে সে হচ্ছে নিজের অধিকারভুক্ত করতে চায়। কিন্তু তাইওয়ান এখনো কোনোভাবেই, মানে যে জাতিসংঘ থেকে লেজিটিমেট ভাবে স্বাধীনতার কোনো ধরনের সাইন পায়নি। সে ট্রাই করে যাচ্ছে, কিন্তু চীনও ট্রাই করে যাচ্ছে সবভাবে তাকে ডমিনেট করার জন্য। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে দেখো এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, এই যে এখন আমরা বিসিএস এর জন্য খুব পাগল হয়ে থাকি, একদম বিসিএস হওয়া লাগবে, এই যে বিসিএস বা সিভিল সার্ভিসের কাজগুলা বা সিভিল সার্ভিসের পদ্ধতিটা আবিষ্কার করে হচ্ছে এই চীন। যে আধুনিক মেধাবর্ধক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটা হচ্ছে প্রাচীন চীন। তারপর ওই যে তোমার কিভাবে কিভাবে কি গঠন হয়েছে চায়না কমিউনিস্ট পার্টি, এগুলো তোমাকে দিয়ে দিছে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস লাগবে, যে বর্তমান রাষ্ট্রপতি ও চীনা কমিউনিস্ট পার্টির প্রধান শি জিনপিং, নামটা কিন্তু মুখস্থ রাখতে হবে। শি জিনপিং 2012 সালে ক্ষমতায় আসেন, এবং সে কি করে 2018 সালে সংবিধান সংশোধন অনুযায়ী আমৃত্যু ক্ষমতায় থাকবেন বলে একটা ঘোষণা করেন, যেটা করেছিল শেখ মুজিব। তার হচ্ছে ওই যে, যাই হোক শেখ মুজিব এখন আমরা আলোচনা না করি, তো সে মেইনলি লাস্টে এটাই ঘোষণা করেন যে সে থাকবে হচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী, এবং আজীবন সে ক্ষমতা থাকবে। সে সংবিধানটাকে এভাবেই রিড করে দেন যে কোনো ধরনের কোনো ইয়ার পরেও তাকে কেউ উৎখাত করতে পারবে না, বা আর কেউ কোনো ধরনের নির্বাচন দিতে পারবে না, আর কেউ ক্ষমতায় বসতে পারবে না। সেম জিনিস করে হচ্ছে এই শি জিনপিং, যেহেতু 2012 সালে ক্ষমতায় আসে, 2018 সালে সে সংবিধান সংশোধনের মাধ্যমে সে ইয়া করে দেয়, সে আর যতদিন বেঁচে থাকে ততদিন সেই ক্ষমতা থাকবে। এবং এখন পর্যন্ত চায়নার প্রধানমন্ত্রীকে এই শি জিনপিং। ঠিক আছে, আমার এখনো কথা বলতে এত কষ্ট হচ্ছে, মানে যে মানে এদিক দিয়ে কেটে গেছে এরকম লাগতেছে। যাই হোক দেখো আমার সামনে আগাই। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে চীনের কয়েকটা উদ্যোগ নেওয়া। এই চীনের কয়েকটা উদ্যোগটা আমরা একটু দেখবো। ফার্স্ট হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড। এই ওয়ান বেল্ট ওয়ান রোড জিনিসটা কি আগে একটু বলে রাখি, দেখবা যে আমাদের কোনো একটা হেল্প লাগবে, তুমি যদি ধরো চায়নার কাছে গিয়ে বলো যে আমার একটু লোন দেন, চায়না খুব ইজিলি দিয়ে দিবে।
এর মানে কি এটা মানে ধরো অন্যান্য দেশের ক্ষেত্রে জাপান বলো বা ইউএসএ বলো, এরা অনেক ধরনের শর্ত অনেক কিছু দেয়, কিন্তু চায়না ধরো একদম অনুন্নত দেশগুলো বা ধরো আমাদের মধ্যে যারা ডেভেলপিং কান্ট্রি, এদের কাছে কোনো ধরনের শর্ত বা তেমন কোনো ছাড়াই খুব ইজিলি লোন দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? কারণ ওরা জানে যে এই লোন চুকাইতে গিয়ে এদের হিমশিম খেতে হবে। তখন চায়না জানে যে এদের উইক পয়েন্ট এটা, আমি এদেরকে ডমিনেট করতে পারবো, যেটা সারা বাংলাদেশের ক্ষেত্রে করছে। এরা জানে যে এদের এখন এমন অবস্থা যে খেয়ে পরে বাঁচাই দেয়, এরা আবার করবে হচ্ছে যে এমন অবস্থা তুমি 2 বেলা ঠিক মতো খেতে পারছো না, তুমি এখন যে রঙের জামা কাপড় পরবা, এরকম একটা বিলাসিতা আর কি। তো চায়না একদম খুঁজে খুঁজে ওইসব দেশকে লোন দেয় বেশি বেশি করে, যারা এটা চুকাইতে পারবে না এবং পরবর্তীতে তারা হচ্ছে সেটাকে ডমিনেট করতে পারবে। তাহলে দেখো এই যে ওয়ান বেল্ট ওয়ান রোড, চীনের সাথে 4টা মহাদেশ, 4টা মহাদেশ কারা? প্রথমেই আসি আমরা, এশিয়া মহাদেশ, তারপরে আফ্রিকা, ইউরোপ এবং ল্যাটিন, এই 4টা মহাদেশে ওরা হচ্ছে এই ওয়ান বেল্ট ওয়ান রোড নীতিটা খাটায়। আচ্ছা, এরপর দেখতে পারো যে আমেরিকা প্রায় 155 দেশের সাথে জলে স্থলে সঙ্গে মানে পুরা চায়না চেষ্টা করতেছে, ওই যে রাশিয়া বা ইউএসএ যেরকম ট্রাই করছে, চায়নাও সিমিলারলি ট্রাই করতেছে পুরা বিশ্বের উপরে একটা কর্তৃত্ব নিয়ে আসার জন্য। আচ্ছা, এরপর দেখো আমরা এটা তো পড়লামই, 2013 সালে চায়না এই প্রকল্পের কাজ শুরু করে। এই প্রকল্পের মধ্যে 2টা অংশ থাকে, একটা হচ্ছে সিল্ক রোড ইকোনমিক বেল্ট, হচ্ছে মেরিটাইম সিল্ক রোড। একটু এত কিছু লাগবে না, জাস্ট জানলেই হবে। ওকে, কত সাল থেকে চালু করে? 2013 সাল থেকে। আচ্ছা, এরপর আসে হচ্ছে আমরা তাইওয়ান। ওই যে যেটা বললাম যে আমাদের পাকিস্তান সরি চায়না যে জাতীয়তাবাদী দল, তারা হচ্ছে ভেগে যায় হচ্ছে এই তাইওয়ানের মধ্যে, এবং এই কারণে চায়না তাইওয়ানকে দেখতে পারে না ওই শুরুর দিকে ঝামেলার কারণে। তো দেখো যে তাইওয়ান দ্বীপ চীনের মূল ভূখণ্ড থেকে ফর্মোজা প্রণালীকারী দ্বারা বিচ্ছিন্ন করা হয়েছে। এই ফর্মোজা প্রণালী জিনিসটা কি? প্রণালীটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, এবং নেক্সট ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে? তোমরা অবশ্যই ঈদের পরে আমি ডিটেলস দিয়ে দিব, তোমরা অবশ্যই ঈদের পরে সেই ক্লাসটা করবে, প্রণালীর ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রণালী নিয়ে বেশি একটা আলোচনা করবো না, আমরা দেখবো হচ্ছে তাইওয়ানের একদম মানে সিরিয়াল বা কি কি হয়েছে। জাস্ট লাস্ট লাইন একটু ইম্পর্টেন্ট, তাইওয়ান চীনের নিকট স্বাধীনতা হারায় কত সালে? 1971 সালে, এবং এই স্বাধীনতা তারা আজ পর্যন্ত রিগেইন করতে পারেনি, ঠিক আছে? চায়না এখন তাদেরকে ডমিনেট করে যাচ্ছে। যাই হোক, গেল আমাদের। এরপর আমরা আসি হচ্ছে চীনের মহাপ্রাচীর। ওই যে বললাম যে চীন আসলে খুবই রহস্যময় একটা জিনিস, চীনের ভিতরের খবর আমরা বাইরের দেশরা খুব কমই জানি, ওরা যতটুকু জানতে দেয় এর বাইরে আসলে আমরা কিছু জানি না। যাই হোক, দেখো চীনের মহাপ্রাচীর সম্পর্কে যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এর পুরাতন দৈর্ঘ্য ছিল হচ্ছে 8851.8 কিলোমিটার, এটা দেখবা। তারপর এটা কবে তৈরি করা হয় এটা দেখবা। আচ্ছা, এটা হচ্ছে চীনের মহাপ্রাচীর, মানুষের হাতে তৈরি করা পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য কোনটা? চীনের মহাপ্রাচীর, এগুলাই। ওকে, দেখো আমরা সামনে যাই। এরপর আসে হচ্ছে আমরা ফিলিস্তিনে। মেডিকেল ভর্তি পরীক্ষা 24-25-এ একটা প্রশ্ন আসে, মানে ধরো এই ফিলিস্তিন ইস্যুতে, যে প্রথম কবে এই ইসরায়েল ফিলিস্তিনকে আক্রমণ করা শুরু করে, ঠিক আছে? একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ফিলিস্তিন থেকে। তাহলে দেখো তুমি যখন পড়তে যাবা তখন তোমাকে কয়েকটা জিনিস একটু জানতে হবে, ঠিক আছে? একটা তো তোমার সিরিয়া ইস্যু, একটা তো তোমার এই যে ফিলিস্তিন ইসরায়েল ইস্যু, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিরিয়া ইস্যু আমি জানি না আমাদের স্লাইডের মধ্যে আছে কিনা, যদি না থাকে তোমার সিরিয়া সম্পর্কে যতটুকু জানা লাগবে আমি তোমাকে সিরিয়া সম্পর্কে জানাবো, ঠিক আছে? আপাতত আমরা একটু ফিলিস্তিনটা দেখি। আচ্ছা, তো ফিলিস্তিনের মধ্যে আমি তোমাকে যদি একটু ম্যাপটা এঁকে দেখাই, ধরো এটা যদি পুরাটা সেই জায়গাটা হয়, তো এই জায়গার মধ্যে এখানে 2টা জিনিস আছে। এই যে দাঁড়াও 1 মিনিট, খুবই বাজে ম্যাপ আসতেছে, আমি জানি না, জাস্ট তোমাকে বোঝানোর জন্য, তুমি ম্যাপ দেখতেই পারো, ম্যাপ আসেই। দেখো এরকম একটা, ঠিক আছে? এটাকে বলি হচ্ছে আমরা পশ্চিম তীর। এটাকে কি বলি আমরা? পশ্চিম তীর, ঠিক আছে? এটা শাসন করে হচ্ছে PLO, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। ঠিক আছে? আর এখানে ছোট্ট একটা জায়গার মধ্যে আছে হচ্ছে আমাদের গাজা। যে গাজা এখন আমরা ফেসবুকে ঢুকলে, নিউজে ঢুকলে আমরা গাজার উপরে হামলার খবর দেখি, এই গাজাকে শাসন করছে হচ্ছে হামাস, ঠিক আছে? আর বাকি জায়গাটুকু যেগুলো কারা আছে? ইসরায়েলরা। যে পুরো জায়গাটা আসলে আগে প্যালেস্টাইনের অংশ ছিল, কিন্তু এখন জায়গাটার মধ্যে ইসরায়েল তাদের আধিপত্য খাটিয়ে মানে ভাগ করে দিয়েছে। এখন অল্প জায়গায় একটু হচ্ছে গাজা, ওদিকে তোমার পশ্চিম তীর, ঠিক আছে? ছবিকে বোঝা যাচ্ছে? হ্যাঁ, মান্থ নেমটা আসছিল 7 অক্টোবর প্রথম হামলা চালায়, সেই মান্থ নেমটাই আসছিল তোমাদের পরীক্ষায়। ওকে, তো ফিলিস্তিন এবং ইসরায়েলের কাহিনীটা একদম মানে কি বলবো, আমাদের ধর্মীয় ইতিহাসের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত একটা ইতিহাস। তো আমি তোমাকে একটু সংক্ষেপে বলি, দেখো তোমরা মানে আমরা হয়তো অনেকে জানি না যে আসলে ওদের এত গ্রাজেস কেন আমাদের প্রতি, বা এত কি বা করছে আমরা যে এত বেশি হিংসাত্মক। আচ্ছা দেখো, আমরা না আসলে ফিলিস্তিনিরা
তো মেইনলি শুরু হয়েছে হচ্ছে আমরা সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছি, তোমরা যারা এখানে হিন্দু আছো তারা হয়তো নাও জানতে পারো বা জানতেও পারো। তো আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দুইটা ওয়াইফ ছিল, একজন হচ্ছে সারা আলাইহিস সালাম, একজন হযরত হাজরা আলাইহিস সালাম। তো সারা আলাইহিস সালাম ছিল ওনার মেইন ওয়াইফ, আর হাজরা আলাইহিস সালাম ছিল পরবর্তীতে তার দাসী ছিল, পরবর্তীতে সে বিয়ে করে। তো বিয়ে করার কারণ ছিল এটা, এবং বিয়ে করিয়েছেন সারা আলাইহিস সালাম, কারণ হচ্ছে সারা আলাইহিস সালামের কোনো সন্তান হচ্ছিল না, এবং এই জন্য সে হচ্ছে তাকে নতুন করে বিয়ে করে। তো হাজরা আলাইহিস সালামের গর্ভে কি হয়েছে, আচ্ছা, আসে হচ্ছে সন্তান ইসমাইল। ঠিক আছে, তো ইসমাইল আসে, এবং ইসমাইল আমরা অনেক কিছু কাহিনী শুনি। এই ইসমাইল থেকে পরবর্তীতে হচ্ছে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, মানে মেইনলি আমরা হচ্ছে এই হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে আমরা শুরু হই। কিন্তু এর পরবর্তীতে খুব মানে বার্ধক্যে থেকে সারা আলাইহিস সালামের একটা সন্তান হয়, সেই সন্তানের নাম ছিল হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। এবং এই ইসহাক আলাইহিস সালামের ঘরে একটা সন্তান হয়, তার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল হচ্ছে ইসরাইল। ঠিক আছে, ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম কি ছিল? ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল হচ্ছে ইসরাইল। ঠিক আছে, ইসরাইল। এবং এর পরবর্তীতে এই ইসরাইল থেকে আসে হচ্ছে আমাদের বনি ইসরাইল বংশ, এবং এই মানে এই ইয়াকুব আলাইহিস সালাম একটা মানে প্রথম ছেলের নাম হচ্ছে ইয়াহুদা, এই ইয়াহুদি থেকে আসে হচ্ছে ইয়াহুদি বংশ। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যেহেতু আমাদের মোটামুটি রুট সবার সেম, তো খ্রিস্টান এবং মুসলমান ধর্মের মধ্যে অনেক মিল আছে, কিন্তু একটু বিকৃত ভাবে আর কি। তো আমি আসলে কোনো ধর্মের এখানে কথা বলবো না, যেখানে আমরা অনেক ধর্মের আছে, প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকা উচিত। তো মেইনলি এই যে ইসরাইল, এখান থেকে আসে হচ্ছে ইসরায়েলের সূচনা হয় আর কি। তো এই জন্য ধরো একটা ভূমি নিয়ে, এই যে একটা ভূমি, বা ধরো আমাদের মসজিদুল আল আকসা, অনেক কিছু নিয়ে আসলে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। তো এই যে প্রত্যেকটা জিনিস যেহেতু ইন্টার রিলেটেড, এই জন্য ইসরায়েলরা মনে করে এটা ওদের ওদের কি বলবো, ওদের অধিষ্ঠিত হওয়া উচিত, আর মুসলমান মনে করে এটা তাদের অধিষ্ঠিত হওয়া উচিত। এভাবে আর কি মিলে যুদ্ধটা শুরু হয়। তো আচ্ছা, এখন আমরা আসি যে এরপরে যুদ্ধটা প্রসিড হয় কিভাবে। ঠিক আছে, আচ্ছা মিনিট, কমেন্ট তো লোড হয় না রে বাবা, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তো দেখো এই ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যখন যুদ্ধ শুরু হয় তখন কি হয়, তোমার ওয়াইজ ম্যান প্রথমবার একটা একটা জৈব যৌগ আবিষ্কার করে, তার নাম হচ্ছে অ্যাসিডন। আমরা সব অ্যাসিডন নাম শুনছি না জৈব যৌগ যখন পড়ছি, তো অ্যাসিডন আবিষ্কার করে। এবং এই অ্যাসিডন আবিষ্কার করার পরে সে করে কি, সে একটা চুক্তি ডাকতে চায়। সে চুক্তি ডেকে বলে, সে এই চুক্তিটা হয় হচ্ছে মিলি তখন পুরো বিশ্বের মধ্যে ব্রিটেন এবং অটোম্যান সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ চলছিল, ব্রিটেন আর হচ্ছে অটোম্যান। তো ব্রিটেন নাম শুনে বুঝছো, ব্রিটেন হচ্ছে কারা? জিউসরা, খ্রিস্টানরা, মানে হচ্ছে ইসরায়েল ছিল হচ্ছে ব্রিটেনে। তো অটোম্যানের মধ্যে যুদ্ধ চলতেছিল। তখন এই ওয়াইজ ম্যান সে অ্যাসিডন আবিষ্কার করার পর বুঝে যে এটা দিয়ে হচ্ছে বড় ধরনের কোনো বোমা টোমা বানানো সম্ভব, বা বিস্ফোরক বানানো সম্ভব। তো সে বলে কি, সে হচ্ছে এই বোমার সরি সে হচ্ছে অ্যাসিডনের ফর্মুলাটা দিয়ে দিবে একটা শর্তে, সেটা হচ্ছে যে ইসরায়েল ফিলিস্তিনকে মুক্তি দিয়ে দিবে। এই শর্তে সে হচ্ছে এই অ্যাসিডনের ফর্মুলাটা দিয়ে দিবে, এটা বলে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যেই এই যে ওয়াইজম্যানের কথাটা বলে যে ফিলিস্তিনকে মুক্তি দিতে হবে, এই লেখাটা প্রথম পাওয়া যায় হচ্ছে 1917-এ আর্থার বেলফোর্ড একটা চিঠি লিখে। ঠিক আছে, আর্থার বেলফোর্ড একটা চিঠি লিখে, ওই চিঠির মধ্যে সে উল্লেখ করে এই চুক্তির কথা, যেখানে এই ওয়াইজম্যান তার অ্যাসিডনের ফর্মুলাটা ব্রিটেনকে দিয়ে দেয় এই শর্তে যে ফিলিস্তিনকে ইসরায়েল মুক্তি দিয়ে দিবে। ঠিক আছে, ওকে, আপনারা তো ভালোই মনোযোগ দিয়ে করছেন। আচ্ছা দেখো, তো এখন আমাদের আপাতত কাহিনীটা আমরা মোটামুটি দেখছি যে আসলে কেন ওদের মধ্যে এত ক্ল্যাশ। এখন আমাদের লাগবে হচ্ছে কিছু ইনফরমেশন, যেগুলো মেইনলি যেটা বললাম যে তুমি ইন্টারন্যাশনাল পড়বাই মেইনলি এই কারণে যে রিসেন্ট কি হয়েছে ওদের মধ্যে। আচ্ছা দেখো, তো এই যে রিসেন্ট বলতে আবার কয়েকদিন আগে হামলা চালিয়েছে, তা তোমার যখনই মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাবা, যে কোনো ভর্তি পরীক্ষা দিতে যাবা, চেষ্টা করবা যে ওই রিসেন্ট ইনফরমেশন ইন্টারন্যাশনাল যা যা হয়েছে সেগুলো আমাদের জানার জন্য। আচ্ছা দেখো, তো ফিলিস্তিনের রাজধানীগুলো আমাদের না দেখলেও হবে, আমাদের লাগবে হচ্ছে ফিলিস্তিনের প্রথম ও বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে মাহমুদ আব্বাস, বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে মোহাম্মদ মুস্তফা। আচ্ছা, এরপরে দেখতে পারো ফিলিস্তিন ইউনেস্কোর 195তম সদস্যপদ লাভ করে 2011 সালে। তারপরে ফিলিস্তিনের পতাকা উত্তোলনকারী প্রথম আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ইউনেস্কো। এগুলো একটু দেখলেই হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসি হচ্ছে আমরা ফিলিস্তিনের সাথে হামাস সম্পর্কে আমরা দেখেছি।
আমাদের লাগবে হচ্ছে ইন্তিফাদা। ইন্তিফাদা জিনিসটা হচ্ছে কি যে এই শাব্দিক অর্থ হচ্ছে তোমার উত্থান বা প্রকম্পিত করা বা জেগে ওঠা হুট করে। প্রচলিত অর্থ হচ্ছে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধী আন্দোলনের নাম হচ্ছে ইস্তিফাদা। এই ইন্তিফাদা। ইন্তিফাদা কয়বার কয়বার হয় বা কোন কোন সালে, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। 1987 সালে একবার প্রথম হয়, তারপরে সেকেন্ড বার হচ্ছে 2000 সালে, এরপর 2017 সালে সর্বশেষ এবং তৃতীয় ইন্তিফাদা হয়। তাহলে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনিরা যুদ্ধ করে কয়বার? টোটাল 3বার। এটা হচ্ছে ইন্তিফাদা নামে পরিচিত। কোন কোন সালে? 1987 একবার, 2000 সালে একবার এবং 2017 সালে একবার। ঠিক আছে, তুমি মনে রাখতে পারো 17 বছর পর পর একবার করে ইন্তিফাদা করেছে। ওকে, আচ্ছা ওকে। দেখো এরপর আমরা যাই হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি এবং হচ্ছে অসলো চুক্তি। এগুলো একটু জাস্ট সালটা একটু মনে রাখার চেষ্টা করবা। এই যে এটা হচ্ছে 1978 সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ক্যাম্পে হয়। এবং এটা হচ্ছে কত সালে? দেখো এই যে 28 সেপ্টেম্বর 1995 সালে তোমার হচ্ছে অসলো চুক্তি হয়। আচ্ছা, তো দেখো মেইনলি তোমার ওআইসি বা হচ্ছে তোমার ইসলামিক অর্গানাইজেশন, এক মিনিট, আচ্ছা, তো আমাদের ইসলামিক অর্গানাইজেশন তৈরি করা হয়েছে সিরিয়া ইস্যু থেকে। আমাদের পরবর্তী ইসলামিক অর্গানাইজেশন তৈরি করা হয়, কিন্তু ইসলামিক অর্গানাইজেশন আসলে কোনো কাজের না। এরা আসলে কোনো কাজই করে না, কাজ করে হচ্ছে ন্যাটোর মতো অর্গানাইজেশন গুলা। ন্যাটোর কি হয়, ন্যাটোর যে সদস্য দেশগুলো আছে, ধরো কোন একটা দেশের উপর হামলা করা হয়েছে, তখন করে কি প্রত্যেকটা দেশ, বাকি দেশগুলা ওই যে দেশটা হামলা করে তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এই যে ওআইসি গঠন করা হয়েছে, ওআইসি আসলে কোনো কাজের না। ধরো এই যে ফিলিস্তিনের উপরে এত বছরের পর বছর ধরে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, ওদের ধ্বংস করে দেওয়া হচ্ছে, বাট কোনো একটা দেশ নিজের কি বলবো ভয়েস রেইজ করতেছে না আর কি। ওকে, যাই হোক, আমাদের এই গেল, আমরা যে সালগুলো এখান থেকে দেখবো। আচ্ছা, এখন আসি ইসরায়েল। ইসরায়েল নিয়ে আমাদের জানা লাগবে, যেহেতু ইসরায়েল ইস্যুটাই একদম আমাদের রিসেন্ট ইস্যু। তো ইসরায়েল সম্পর্কে আমাদের মোটামুটি কিছু ইনফরমেশন জানা লাগবে। সেগুলা কি? ফার্স্টে যে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্রের নাম হচ্ছে এই ইসরায়েল। আর কোন দেশ একমাত্র ইহুদি রাষ্ট্র না, একমাত্র জিউস কান্ট্রি কোনো দেশ না। যাই হোক, 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে, ওই আমরা বললাম যে আর্থার বেলফোর একটা চুক্তি বা একটা চিঠির মাধ্যমে, এর মাধ্যমে হচ্ছে মেইনলি আমাদের ইসরায়েলের সূচনা হয়, যখন বলা হচ্ছে ইসরায়েলটাকে আলাদা করে দিতে হবে। যাই হোক, ইসরায়েল ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছে 1948 সালে। আচ্ছা, তো ডক্টর চাইম ওয়াইজম্যান প্রথম প্রেসিডেন্ট ছিলেন। যে ওয়াইজম্যান অ্যাসিডনের ফর্মুলা বিক্রি করেছিলেন, সেই প্রথম প্রেসিডেন্ট হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি যে আমাদের অ্যালবার্ট আইনস্টাইন, তাকে হচ্ছে এই ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার জন্য অফার করা হয়, কিন্তু সে হচ্ছে অফারটাকে ঠুকরিয়ে দেয়। কেন? কারণ হচ্ছে সে হচ্ছে তার E=mc² একটা যুগান্তকারী ফর্মুলা ছিল না, যেটাকে ব্যবহার করে পরবর্তীতে পারমাণবিক বোমা তৈরি করে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। এবং সে এতটা গিল্টের মধ্যে দিয়ে যায়, সে বলে যে সে কোনো ধরনের হিউম্যান পলিটিক্সের মধ্যে জয়েন করবে না। এ কারণে অ্যালবার্ট আইনস্টাইন সে হচ্ছে এই ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার পদটাকে সে ঠুকরিয়ে দেয়। যাই হোক, দেখো বর্তমান নেতাকে আমরা সবাই ওর নাম সুন্দর সুন্দর মুখস্থ হয়ে গেছে, নেতানিয়াহু, বেনামি নেতানিয়াহু, আর প্রেসিডেন্ট হচ্ছে আইজ্যাক হারজগ। ওকে, তারপর একটা জিনিস দেখতে পারো যে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটা? কে দিবে? ইউএসএ দিবে, কারণ ইউএসএ তো কাজই হচ্ছে এই জায়গা জায়গার মধ্যে সন্ত্রাসী আন্দোলন গুলো করা। যাই হোক, তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রথম মুসলিম দেশের নাম হচ্ছে কি তোমার তুরস্ক। খেয়াল করবা এখানে একটা জিনিস, আমি যদি তোমাকে বলি ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলমান কান্ট্রি কোনটা? তুরস্ক। কিন্তু আমি তোমাকে বলি প্রথম আরব দেশ কোনটা? সেটা হচ্ছে মিশর। ঠিক আছে, তাহলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলমান কান্ট্রি হচ্ছে তোমার তুরস্ক। আর যদি বলি প্রথম আরব কান্ট্রি কোনটা? আরব কান্ট্রি হচ্ছে মিশর। ঠিক আছে, আচ্ছা, বাস এখান থেকে ইউটিউব জানলে আমাদের হয়ে যাচ্ছে। ওকে, তো দেখো এখন ইসরায়েল নিয়ে আমরা যা জেনেছি তা জেনেছি। এখন দেখতে হবে যে পূর্ব এশিয়ার বাকি দেশগুলা যেগুলা, এগুলা রাজধানীগুলা কি কি, এগুলো একটু দেখবা। তারপরে হচ্ছে আমাদের ইউরোপ সম্পর্কে একটু জানা লাগবে, যে ইউরোপের সবচেয়ে বড় দেশ কোনটা, জনসংখ্যা কোনটা বিশাল, আমরা জানি রাশিয়া। তারপরে বৃহত্তম সাগর কোনটা? আমরা জানি হচ্ছে মেডিটেরিয়ান সি, বা আমাদের ভূমধ্য সাগর হচ্ছে সবচেয়ে বড় সাগর। আচ্ছা, এরপর সবচেয়ে দীর্ঘতম পর্বতমালা কোনটা? আল্পস পর্বতমালা। এগুলো একটু নিজেরা পড়ে নিবে, এগুলো আসলে মুখস্থ করার কিছু নাই। ওই যে ক্লাস 1-2 তে আমরা যেগুলো পড়তাম, নার্সারিতে যেগুলো পড়তাম, সেরকম জিকে গুলা। আচ্ছা, এখন আসি ম্যাগনা কার্টা জিনিসটা কি। ম্যাগনা কার্টা জিনিসটাকে বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। কেন? কারণ আগে ছিল হচ্ছে কি পুরোপুরি রাজা বা শাসনকর্তার হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত ছিল। কিন্তু পরবর্তীতে চিন্তা করা হয় যে যেহেতু পুরোপুরিটা মানে কি শাসনকর্তার হাতে চলে যায়, তখন জনগণের আসলে কোনো মত প্রকাশের থাকে না। এই জন্য ম্যাগনা কার্টা ব্যবস্থা চালু করা হয়, যেখানে কি করা হয় এই রাজাদের হাতে যে ক্ষমতাটাকে সেটাকে যাতে খর্বিকৃত করা হয় বা কমিয়ে আনা হয় আর কি, যাতে প্রজাদের হাতে একটু ক্ষমতা থাকে। ঠিক আছে, তোমরা বলতে পারবা যে বাংলাদেশের ম্যাগনা কার্টা কোনটাকে বলা হয়? কেউ বলতে পারবা?
যে বাংলাদেশের ম্যাগনা কার্টা কোনটাকে বলা হয়? দেখি কে বলতে পারে বাংলাদেশের ম্যাগনা কার্টা কোনটাকে বলা হয়? প্রথমে কে বলে দেখি। আচ্ছা যাই হোক, দেখো তোমার বলতে থাকো, আমি সামনে আগাই। তো এটা কি? এটা প্রজাদের অধিকার প্রতিষ্ঠা এবং রাজাদের ক্ষমতা হ্রাসের জন্য একটা যৌক্তিক দলিল। ইংল্যান্ডের রাজা জন 1215 সালে 15 জুন সামন্তদের চাপে পড়ে রাজার অধিকার সংক্রান্ত এই চুক্তিটা করে আর কি। কেউ পারে না? সি 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 সি। যে বাংলাদেশের ম্যাগনা কার্টা কোনটাকে বলা হয়? লজ্জা। কেউ পারতেছে না? তোমরা কি ক্লাসে নাই নাকি? আছে তো, ভালো মানুষ মোটামুটি আছে। বলো বাংলাদেশের ম্যাগনা কার্টা কোনটাকে বলা হয়? তার একজন বলেছে শায়লা সরকার। শায়লা সরকার প্রথমে বলেছে যে বাংলাদেশের ম্যাগনা কার্টা কাকে বলা হয়? 6 দফাকে বলা হয়। ভেরি গুড। ঠিক আছে, কেন বলা হয় বাংলাদেশের 6 দফা? 6 দফা ম্যাগনা কার্টা কারণ হচ্ছে এই 6 দফার মাধ্যমেও শেখ মুজিব তখনকার সময় পাকিস্তান সরকারকে বলেছে যে আপনাদের সরকারের কাছে সবগুলো ক্ষমতা সেন্ট্রালাইজ করা যাবে না, কিছু ক্ষমতা আমাদের হাতে দিতে হবে। ঠিক আছে, যাতে সরকারের কাছে সবগুলো ক্ষমতা না থাকে। এই জন্য হচ্ছে 6 দফা কি বলা হয়? বাংলাদেশের স্বাধীনতার ম্যাগনা কার্টা বলা হয়। ওকে, হ্যাঁ 6 দফা। ভেরি গুড, শায়লা সরকার সবার আগে বলছে। আচ্ছা দেখো ব্রেক্সিট জিনিসটা কি? ঠিক আছে, ব্রেক্সিট শব্দটা এসেছে হচ্ছে ব্রেক্সিট। ঠিক আছে, এসেছে হচ্ছে এক্সিট আর বিআর দিয়ে আসে ব্রিটেন, মানে ব্রিটেন থেকে বের হয়ে যাওয়া। এখন জিনিসটা কি দেখো, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক ও রাজনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পুরো প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ব্রেক্সিট। ঠিক আছে, পুরো প্রক্রিয়াটাকে আমরা কি বলি? ব্রেক্সিট। আচ্ছা, তো ব্রেক্সিট সম্পর্কে যেটা জানা লাগবে সেটা হচ্ছে এই যে বেশ কিছু অর্থনৈতিক রাজনৈতিক কারণে যুক্তরাজ্যের জনগণ 2016 সালের 23 জুন অনুষ্ঠিত এক গণভোট ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক ছেদের পক্ষে রায় দেয়। এবং এখানে উল্লেখ 1973 সালে যুক্তরাজ্যে, এগুলো একটু দেখে নিলেই হবে, 31 জানুয়ারি 2020 সালে ব্রেক্সিট ডিল কার্যকর হয়। তাহলে ব্রেক্সিট ডিল কবে কার্যকর হয়? তোমার 31 জানুয়ারি 2020 সালে। ঠিক আছে, আচ্ছা এরপরে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য কয়টা? 27টা, কারণ এখন আমাদের গ্রেট ব্রিটেন বা আমাদের যুক্তরাজ্য ইউনাইটেড কিংডম বের হয়ে গেছে। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। শায়লা সরকারের পরে বলছে ফারিহা তাবাসসুম নাবা। বাবা দেখছি, আমি সবারটাই দেখছি। নাবা, আমি তোমার কমেন্ট দেখেছি। মন খারাপ করার কিছু নাই, খুবই খারাপ লাগছে ওর। আচ্ছা সরি, আই এম রিয়েলি সরি। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে আমাদের সোভিয়েত ইউনিয়ন। যে সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধের সময় খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, সেই সোভিয়েত ইউনিয়নের কথা এখন আমরা দেখব। সোভিয়েত ইউনিয়ন আগে একচেটিয়া রাজত্ব করতে পুরো বিশ্বের উপরে, কিন্তু পরবর্তী দেখা যায় কি সোভিয়েত ইউনিয়নের রাজত্ব দুর্বল হয়ে পড়ে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। ভেঙে 15টা রাষ্ট্র গঠিত হয়। 15টা রাষ্ট্র কি কি এখন আমরা দেখবো। আচ্ছা দেখো, এই যে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা রাষ্ট্র গঠিত হচ্ছে। তাহলে কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়? 1991-এ। আচ্ছা, এখন রাষ্ট্রগুলোর নাম আমাদের একটু মুখস্থ করতে হবে। এখন 15টা রাষ্ট্রের নাম আমরা কিভাবে মুখস্থ করবো? দেখো, আগে আমরা একটু স্থানগুলোকে আলাদা করবো, কি কি স্থান আছে। ঠিক আছে, দেখো ফার্স্টে আছে আমাদের উজবেকিস্তান, তারপর হচ্ছে তাজিকিস্তান, তারপরে হচ্ছে কিরগিস্তান, তারপর আছে তোমার কাজাকিস্তান। ঠিক আছে, আর কি কোনো স্থান আমাদের বাদ পড়ছে? এই যে তুর্কমেনিস্তান। তাহলে দেখো আমাদের প্রথমে 15টার মধ্যে আমরা 5টা স্থান আলাদা করছি। সেই 5টা কি কি? উজবেকিস্তান, তাজবেকিস্তান, কিরগিস্তান, তুর্কমেনিস্তান, তারপর হচ্ছে তোমার কাজাখস্তান। ঠিক আছে, 5টা স্থান আলাদা করেছি ফার্স্টে। আচ্ছা, হাসি পাচ্ছে তোমাদের বাচ্চা মেয়ে দেখে, বুঝছো? ওকে, তাহলে 5টা স্থান গেল আমাদের, 5টা স্থান গেল। ওকে, মানে স্থান বা স্থান বলতে পারো তুমি। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে বাকি 4টা কান্ট্রির মধ্যে মোটামুটি এখন যুদ্ধ চলতেছে। এই 2টা কান্ট্রি তোমরা আমাকে বলবা যে এখানে দেখে বলো যে কোন 2টা কান্ট্রির মধ্যে যুদ্ধ চলছে। কেউ বলতে পারবা যে এখন কোন 2টা কান্ট্রির মধ্যে যুদ্ধ চলছে? কেউ বলতে পারবা? একটা, যে কোনো একটা বলো। একটা তোমরা পার্মানেন্ট আমি জানি, বাকি একটা বলো। কেউ পারবা না? তোমরা শুনো না, রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ চলতেছে, এই যে রাশিয়া ইউক্রেন, আমি অন্যটা কালি দিয়ে লিখি। দেখো, এই যে রাশিয়া এবং ইউক্রেন, দেখা যাবে না, কালো দিয়ে লিখি। এই যে রাশিয়া এবং ইউক্রেন, এদের মধ্যে যুদ্ধ তোমরা শুনতেছো না? রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ, রাশিয়া একদম ইউক্রেনকে ধসাই দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। তো এই রাশিয়া এবং ইউক্রেন এদের মধ্যে যুদ্ধ চলতেছে। আরো একটা যুদ্ধ চলতেছে হচ্ছে এই যে আর্মেনিয়া
এবং আজারবাইজান, এই দুইজনের মধ্যে হচ্ছে যুদ্ধ চলতেছে। তাহলে একটা হচ্ছে তোমার রাশিয়া ইউক্রেন, একটা হচ্ছে তোমার আর্মেনিয়া আজারবাইজান। তাহলে দেখো আমরা 5টা স্থান পেয়েছি। 5টা স্থান কি কি? উজবেকিস্তান, তারপরে তোমার হচ্ছে তাজিকিস্তান, তারপরে কি আসে কাজাখস্তান, তারপর আছে তুর্কমেনিস্তান, আর হচ্ছে কিরগিস্তান। ঠিক আছে, 5টা স্থান। এরপর আছে 4টা কান্ট্রি যাদের মধ্যে যুদ্ধ চলতেছে। একটা হচ্ছে তোমার রাশিয়া ইউক্রেন, আর একটা তোমার কি আর্মেনিয়া আজারবাইজান। ঠিক আছে, আর্মেনিয়া আজারবাইজান। দেখো আমাদের 5টা স্থান গেল, তারপরে হচ্ছে আমাদের 4টা গেল যুদ্ধ। তাহলে দেখো 9টা হয়ে গেছে না? বাকি 6টা একটু তোমাদের মনে রাখতে হবে। একটু নামগুলো একটু পড়ে নেবে। বেলারুশ, লিথুনিয়া, জর্জিয়া, মালদোভা, এস্তোনিয়া এবং লাটভিয়া। ঠিক আছে, একটু দেখে নিলেই হবে। ওকে, আশা করি মুখস্থ থাকবে আপনাদের। 2-3বার ভালো করে পড়বা। তারপরে যদি কেউ নেমোনিক চাও আমাকে জানাও। আমি চাচ্ছি না আর কি এগুলোর জন্য নেমোনিক দিতে, তারপরে যদি লাগে আমাকে জানাও। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, রাশিয়া ইউক্রেন ফার্স্টে কে বলছে? ফার্স্টে বলেছে হচ্ছে বাবুল হোসেন শায়লা সরকার। পরে বলো না যে আপু আপনি আবার ওর নাম আগে নিছেন, আমি আগে বলছি। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা রাশিয়া নিয়ে। তো রাশিয়া নিয়ে যেগুলো জানা লাগবে আমাদের সেগুলো এখানে দেওয়া আছে। যে এই আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে আমাদের রাশিয়া। রাশিয়া বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ নামে হচ্ছে পরিচিত। মেইনলি তোমার এই যে সোভিয়েত ইউনিয়নটা ভেঙে যায়, সোভিয়েত ইউনিয়ন ভাঙে হচ্ছে এই কারণে, কারণ সোভিয়েত ইউনিয়ন আগে হচ্ছে সমাজতন্ত্রের কোনো নিয়ম মানতো না। সে হচ্ছে যে একনায়কতন্ত্রের মধ্যে ছিল। কিন্তু পরবর্তীতে যখন এই যে সমাজতন্ত্রের ইস্যুটা যখন সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঢুকে যায়, তখনই কি হয়, সোভিয়েত ইউনিয়ন 1991 সালে ভেঙে যায়। ঠিক আছে, এটা মেইনলি ইউএস এর একটা মানে কি বলবো ইন্ধন ছিল, যে তাদের মধ্যে সমাজতন্ত্র ঢুকিয়ে দেয়। কারণ জানে সমাজতন্ত্র থাকলে পুরো সোভিয়েত ইউনিয়নের 15টা দেশ একসাথে মিলতে পারবে না। দেখো 15টা দেশ একসাথে মিলে একটা জোট গঠন করলো, তার সামনে ইউএস এর কোনো ব্যাপার ছিল? কিন্তু পরবর্তীতে এই ইউএস এর ইন্ধনের কারণে 1991 সালে তোমার সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় সমাজতন্ত্রের ইস্যুতেই, এবং পরবর্তীতে 15টা দেশ স্ক্যাটার্ড হয়ে যায়, এবং ইউএসএ এখন পুরো বিশ্বের উপরে একচেটে রাজত্ব করতেছে। যাই হোক, তারপরে তোমাদের লাগবে যে 1918 সালে মানে বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়ার কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে। এই জন্য দেখা যায় যে ধরো তোমার কোনো যুদ্ধ করা লাগবে, কিছু করা লাগবে, সবকিছু জন্য হচ্ছে রাশিয়ার উপর নির্ভরশীল হওয়া লাগছে, এরকম আর কি। ঠিক আছে, আচ্ছা দেখো, তারপর আমরা সামনে আগাই। তারপর মোটামুটি আমাদের লেকচার শেষ, কিন্তু আমরা একটু আরো কিছু ইনফরমেশন রাশিয়া সম্পর্কে জানবো। আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, একটু লিখে নাও 1 মিনিট। 1 মিনিট দাঁড়াও। তারপর আমরা একটু সিরিয়া নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আমি একটু অন্য পেজে যাই, আমি লিখার পেজে যাই। আমরা একটু সিরিয়া নিয়ে আলোচনা করে আজকের আলোচনা শেষ করে দিব। ওকে, আচ্ছা। একটা জিনিস লিখে রাখো, 1 মিনিট। ব্ল্যাক কালার ইউজ করে লিখি রাশিয়া। ঠিক আছে, আমাদের রুশ বিপ্লব নিয়ে একটু জানা লাগবে। রুশ বিপ্লব, এই রুশ বিপ্লব কত সালে সংঘটিত হয়? 1917 সালে। কত সালে সংঘটিত হয়? 1917 সালে। এটাকে অনেকে অক্টোবর বিপ্লব বা হচ্ছে বলশেভিক বিপ্লব নামেও চিনে। বলশেভিক বিপ্লব। ঠিক আছে, ওকে। এবং তোমার এই রুশ বিপ্লব যখন সংঘটিত হয়, তখন রাশিয়ার সম্রাট ছিলেন 1 মিনিট, জার দ্বিতীয় নিকোলাস ছিলেন। জার সেকেন্ড বা দ্বিতীয় নিকোলাস, একটা বাংলা একটা ইংলিশ হয়ে যাচ্ছে। তো মেইনলি রুশ বিপ্লবের দ্বারা এই জার সেকেন্ড নিকোলাসকে উৎখাত করা হয়। ঠিক আছে, লেখা বোঝা যাচ্ছে কিনা আমাকে বইলো, কোনো কিছু না বোঝা যায়। আচ্ছা, তারপর হচ্ছে এই বিপ্লব শুরু হয় হচ্ছে তোমার 6 নভেম্বর, শুরু হয় হচ্ছে 6 নভেম্বর, যেটা 10 দিন ধরে চলে, 10 দিন চলে। ঠিক আছে, আচ্ছা। এরপর আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে তোমার গ্লাসনন্ত এবং পেরেস্ত্রিকা নীতি। গ্লাসনন্ত এবং পেরেস্ত্রিকা নীতি।
ঠিক আছে, এই নীতি সম্পর্কে এত ডিটেলস জানলে আমাদের জানতে হবে এই নীতিটা কে ঘোষণা করেন সেটা। 1987 সালে মিখাইল গর্বাচেভ, মিখাইল গর্বাচেভ, ঠিক আছে। এটা ছিল হচ্ছে মেইনলি তোমার রাজনৈতিক সংস্কার কর্মসূচি এবং জনগণের মানে কি বলবো একটা খোলা রাজনীতির মতো ছিল, যাতে জনগণ মতামত দিতে পারে, যেই মতামতটা আগে সোভিয়েত ইউনিয়নে জনগণরা দিতে পারতো না। এই যে তোমার গ্লাসনস্ত এবং পেরিস্ট্রিকা নীতির মাধ্যমেই মেইনলি সোভিয়েত ইউনিয়নটা ভাগে, যেটা আমরা এটাকে বলছিলাম 1987-এ এই নীতিটা চালু করা হচ্ছে মিখাইল গর্বাচেভ। তো আমি মনে করতাম সেটা গর্দভের মতো গর্বাচের মতো কাজ করে, এবং তার এই নীতির কারণে পরবর্তীতে জনগণ কি করে, মানে জনগণ সরকারের কাছে সমালোচনা করতে পারে আর কি, জনগণ মতামত দিতে পারে। যখনই জনগণ মতামত দিতে শুরু করে তখন দেখা যাচ্ছে যে সরকারের কর্মকাণ্ডে অনেকগুলো সমালোচনা হওয়া শুরু করে। এই সমালোচনা বাইরে পর্যন্ত যায় এবং বাইরে গিয়ে পরবর্তী দেখা যাচ্ছে বললাম যে ইউএস এর ইন্ধন ছিল, পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন 1991-এ ভেঙে যায়। লেখা কি বোঝা যাচ্ছে? লেখা কি বোঝা যাচ্ছে? আশা করি বোঝা যাচ্ছে। ঠিক আছে, লেখা বোঝা যাচ্ছে না? দেখো লেখা বোঝা যাচ্ছে কিনা। আমি সরে যাই, আমরা একটু সিরিয়া সম্পর্কে জানবো। কমেন্ট তো আসে না। থ্যাঙ্কস বাবা। আমরা জাস্ট একটু সিরিয়া ইস্যু সম্পর্কে জেনে আজকে আপনাদেরকে আল্লাহ হাফেজ দিয়ে দেবো ঈদের আগে, ঠিক আছে। ঠিক আছে, আপনারা আশা করি বুঝছেন। আমি একটু সিরিয়া সম্পর্কে বলে আজকে শেষ করে দিব। লিখা হইলে বললেন যে লিখা হয়ে গেছে। আমার হ্যান্ডরাইটিং খুবই বাজে, কেউ না বুঝতে পারলেও আমাকে বলে যাবো বুঝিনি। ঠিক আছে, আমি ঢাকায় আছি। আপনারা যদি চান ঈদের দিন ক্লাস করবেন, অ্যাটলিস্ট ক্লাস না হোক আমরা একটা লাইভ সেশনে আসতেই পারি। খুব তেল পরে আপনারা হচ্ছে প্রতারণা গ্রুপে পোস্ট দিবেন যে দেখেন এরা ঈদের দিনও ক্লাস নেয়, এরাই হচ্ছে কি বলবো জাতির শত্রু, মানে ঈদের দিন নাকি কেউ পড়াশোনা করে, এরাই হচ্ছে মানুষের মধ্যে কম্পিটিশন ঢুকায়, যারা হচ্ছে বলে হ্যাঁ ঈদের দিনও পড়তে হবে, একটা ঈদ স্যাক্রিফাইস করে, এরপর প্রত্যেকটা দিনই ঈদই লাগবে। ভাই আমি এসব মোটিভেশনের মধ্যে নাই। ঈদের দিন ঈদের দিনের মতনই সেলিব্রেট করো, একটা দিন না পড়লে তোমার দুনিয়া উল্টায় যাবে না, ঠিক আছে। যার ইচ্ছা করে সে তার মানে থাকে না যে ঈদের দিন তোমার পছন্দের কাজ করবে, যার পড়াশোনা করতে ভালো লাগে তার যদি মন চায় সে পড়লে পড়লো, না পড়লে নাই। এখন জিজ্ঞেস করে যে আপু আপনি কি করেন, আমার হচ্ছে ডিপেন্ড করে। হ্যাঁ, এখন ধরো আমার বাইরে কোথাও যাওয়ার প্ল্যান আছে, তো নর্মালি দেখা যাচ্ছে তখন বাইরে ঘুরে করছে, তখন পড়াশোনা হয় না, খাওয়া দাওয়ার উপরে আসি। বাট ধরো খুব বোরিং একটা দিন যাচ্ছে, বাইরে বৃষ্টি বৃষ্টি বা বাসার ফ্যামিলি মেম্বারের মধ্যে আসি, তখন মানে ঈদের পর পরে আমার পরীক্ষা, তখন দেখা যায় যে একটু পড়ছি। আই এম বিং ব্রুটালি অনেস্ট, বাট নর্মালি ঈদের দিন কখনোই পড়ি না, এমনি ভেকেশন পাইলে পড়ি না, আবার পড়বো ঈদের দিন। আচ্ছা দেখো, এরপর আমরা একটু সিরিয়া সম্পর্কে জানি। আশা করি আপনাদের লেখা হয়ে গেছে, আমি আর ওয়েট করলাম না, অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা দেখো, এখন আমরা একটু সিরিয়া সম্পর্কে জানবো, ঠিক আছে। সিরিয়া, তো সিরিয়ার প্রথম আমাদের জানতে হবে যে প্রথম শাসন শুরু হয় প্রায় তোমার হচ্ছে দেখো প্রথম শাসন শুরু করা হচ্ছে হাফিজ, আমাদের ভাইয়া হাফিজ আল মামুন না, হাফিজ আল আসাদ, ঠিক আছে। ভাইয়া অনেক অসুস্থ, সবাই ভাইয়ার জন্য দোয়া করবা। হাফিজ আল আসাদ, তো হাফিজ আল আসাদ প্রায় তোমার ধরো 30 বছর ধরে রাজত্ব করে, প্রায় 30 বছর ধরে রাজত্ব করার পরে 2000 সালে তার মৃত্যু ঘটে। 2000 সালে তার কি হয়, মৃত্যু ঘটে, ঠিক আছে। তখন সে কি করে, তার মৃত্যুর আগে তার ছেলের নাম হচ্ছে বাশার আল আসাদ। তার না ছেলের নাম কি, বাশার আল আসাদ। সে মেইনলি ছিল একজন চক্ষু বিশেষজ্ঞ, বা সে ছিল একজন অপথ্যালমোলজিস্ট। মাত্র 34 বছর বয়সে সে কি করে, সে এই রাজ ক্ষমতার মধ্যে বসে, মানে মেইনলি হচ্ছে সিংহাসনে আরোহণ করে, এবং সে হচ্ছে
একদম রিসেন্ট টাইমে, সেই 2000 সালে সে সিংহাসনে বসে, তখন সে মাত্র ছিল তার 34 বছর বয়স। এত কম বয়সে সিংহাসনে বসে, মানে মোটামুটি রাজকার্য সে দখল করে নেয়। কিন্তু তার মধ্যে তার কোনো আর্মি ট্রেনিং ছিল না, তার কোনো প্রশিক্ষণ ছিল না। পরবর্তী তাকে প্রশিক্ষণ দিয়ে তাকে হচ্ছে এখানে শাসনকর্তা বানানো হয়। কিন্তু সে খুব একটা বেশি যোগ্য শাসক ছিল না। সে কি করে, সে হচ্ছে তার তার পক্ষে হচ্ছে, তার জন্য হচ্ছে আরবের গণজাগরণ শুরু হয়। ঠিক আছে, আরবের কি করা হয়, গণজাগরণ শুরু হয়। এই গণজাগরণটা মেইনলি কি ছিল, ওকে উত্থান বা তার বিরুদ্ধে অভ্যুত্থান আর কি। ঠিক আছে, তার বিরুদ্ধে অভ্যুত্থান। এবং ফাইনালি এত কিছুর পরে, এই যে ধরো আমাদের তো 2 বছর আগে হলে তো এটা পড়া লাগতো না, 2024 সালে এই বাশার আল আসাদের পতন হয়। 24 সালে পতন হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে বাশার আল আসাদের বিরুদ্ধে এই যে একটা অভ্যুত্থান হচ্ছিল, এর পক্ষে ছিল কারা, সরকার পক্ষে ছিল হচ্ছে, সরকার পক্ষে বা হচ্ছে এই বাশার আল আসাদের পক্ষে ছিল হচ্ছে তোমার ইরান এবং রাশিয়া। ইরান প্লাস হচ্ছে রাশিয়া। ঠিক আছে, আর বিরোধী পক্ষে ছিল হচ্ছে, বা বিরোধী বা বিদ্রোহী বলতে পারো, বিরোধী ছিল হচ্ছে তোমার HTS, SDF, ফ্রি সিরিয়ান, আমি বানান ভুল করতে পারি, ফ্রি সিরিয়ান আর্মি। লেখা বোঝা না গেলে বইলো। মেইনলি এখন হচ্ছে তোমার লেখা কি বোঝা যাচ্ছে, লেখা কি বোঝা যাচ্ছে রে? এক মিনিট, লেখা বোঝা যাচ্ছে একটু বলো তো। মেইনলি এই যে এখন যে 2024 সালের পতন ঘটে, এই HTS এখন তোমার সিরিয়ার শাসনভার গ্রহণ করেছে। ঠিক আছে, এই HTS এর ফুল ফর্ম কি তোমরা জানো? তাহরির আল শামস, তাহরির আল শামস বাহিনী। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। ওকে, ওকে। এখন দেখো, সিরিয়া সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন আরো জানা লাগবে। সেটা হচ্ছে, আমি এখানে লিখি যে বিশ্বের প্রথম বর্ণমালা পাওয়া যায়, বিশ্বের প্রথম বর্ণমালা পাওয়া যায়। ওকে, তারপরে হচ্ছে তোমার পৃথিবীর প্রাচীনতম শহর, পৃথিবীর প্রাচীনতম শহর তোমার হচ্ছে সিরিয়ার দামাস্ক। ঠিক আছে, দামাস্ক, সিরিয়া। ওকে, মোটামুটি এই কয়েকটা ইনফরমেশন বা তোমাদের কাছে যে বই আছে সেখান থেকে একটু পড়লেই হবে। আশা করি সিরিয়া সম্পর্কে তোমাদের ক্লিয়ার। সেই সাথে আমাদের আজকের ক্লাসও শেষ। এখন আমি আপনাদের, যেহেতু আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস, আপনারা আমাকে অনেকে কি বলো মেসেঞ্জারে নক দাও বা হচ্ছে আমার পেজে মেসেজ দাও, টেলিগ্রামে নক দাও। আমি রিয়েলি সরি, আমি সবাইকে রেসপন্ড করতে পারি না। ক্লাসের আর ধরো আমি 10 মিনিট ধরে তোমাদের সব ধরনের কোয়েশ্চেন অ্যান্সারিং করি। বলো তোমাদের কার কি প্রশ্ন আছে, আমি একটা কোয়েশ্চেন অ্যান্সারিং করি। আশা করি লেখা দেখা যাচ্ছে না? রাজকার্য বলতে হচ্ছে বোঝাচ্ছে, ধরো হচ্ছে যে একনায়কতন্ত্র, যে আমি আমি শাসনকর্তা ছিলাম, আমার পরে আমার ছেলে শাসন করবে, এই জিনিসটাকে হচ্ছে আমি সেভাবে বোঝাচ্ছি যে রাজভার গ্রহণ করবে, তোমার হচ্ছে শাসন ক্ষমতা গ্রহণ করে। ওরকম রাজা রাজা রাজার ছিল না, মানে যেটা বুঝাইলাম আর কি। ধরো হচ্ছে যে শেখ মুজিবের যেরকম ইয়া ছিল, যে সে আমৃত্যু, তার মৃত্যু পর্যন্ত সে হচ্ছে প্রধানমন্ত্রী থাকবে। সে মরে গেলে কি হবে, তার সন্তানরা, তার সন্তান শেখ কামাল বলো বা যেই বলো, সে হচ্ছে শাসনভার গ্রহণ করবে। এইভাবে এই যে একনায়কতন্ত্রটা, সেটা বোঝাচ্ছে। ধরো শেখ মুজিবও তো কোনো রাজা 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 ছিল না, বাট মেইনলি শাসনভার গ্রহণ করাটাই বোঝাচ্ছিলাম। ঠিক আছে, ওকে। আজকে ক্লাসে যা যা পড়িয়েছি, অবশ্যই ক্লাস শেষে আপনারা যারা যারা নোট করেছেন ক্লাসে রিভিউ দিবেন এবং নোট শেয়ার করবেন। ঠিক আছে, বলেন আপনাদের কি কি প্রশ্ন আছে, বলেন।
সেকেন্ড টাইমার পড়া কিভাবে শুরু করব? দেখো, সেকেন্ড টাইমার পড়া শুরু করবার জন্য আমার ফার্স্টে তোমার ইয়া থাকবে হচ্ছে, দেখো, সিরিয়া ডেমোক্রেটিক ফেডারেশন, সিরিয়া ডেমোক্রেটিক ফেডারেশন, এই ফুল ফর্ম। আচ্ছা যাই হোক, দেখো, তো সেকেন্ড টাইমে তোমার পড়া শুরু করার আগে আমি যেটা বলবো, একটা রুটিন বানিয়ে নিবা, ঠিক আছে? তোমার কি থাকবে, একটা নিজের প্রপার রুটিন থাকবে। দেখো, আমি লেখা মুছি, তোমার একটা থাকবে কি রুটিন, ঠিক আছে? এখন রুটিনটা কিভাবে বানাবো? রুটিনটা বানাবো হচ্ছে, তুমি যে কোনো কোর্সে থাকো, আমি বলছি না শুধুমাত্র আমাদের কোর্সে, আমি যদি তোমাকে আমাদের কোর্সের হিসাবে বলি, আমাদের প্রত্যেক ডেইলি একটা করে ক্লাস হচ্ছে। তো আমার হিসাব থাকতো কি, ধরো আমি যদি তোমাদের জায়গায় সেকেন্ড টাইমার হতাম, আমার হিসাব থাকতো যে আমি আগে ওই ডেইলি ক্লাসটা কমপ্লিট করে ডেইলি ক্লাসে পড়াটা শেষ করবো। সেই সাথে আমাদের প্রতিদিন জিকে ইংলিশের একটা আলাদা করে এক্সাম হচ্ছে। তো জিকে ইংলিশের জন্য তোমার একটা আলাদা সময় দিতে হবে। বাট ধরো তুমি কোনো কোনো কোর্সে নাই, তুমি নিজের বাসা থেকে পড়তে চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমার টার্গেট থাকবে হচ্ছে যে প্রতিদিন একটা সময় ভাগ করে নেওয়া। যে ধরো তুমি সকালে ঘুম থেকে উঠছো, সাপোজ ধরো তুমি 8টা বাজে ঘুম থেকে উঠছো, তো 8টা থেকে 12টা তুমি ধরো বায়োলজি পড়বা। এরপরে তুমি 12টা থেকে 2টা পর্যন্ত ধরো কোনো একটা ছোট একটা টপিক পড়লা, ফিজিক্সের কোনো একটা ছোট একটা চ্যাপ্টার বা ছোট একটা টপিক পড়লা। এরপরে তুমি একটা ব্রেক নিবা, তুমি নামাজ পড়বা, খাবা, ঘুমাবা একটু, ধরো ধরো আবার 4টা থেকে পড়া শুরু করলা। তো 4টা থেকে ধরো 4টার পরে তুমি আসরের নামাজ টামাজ পড়ে ধরো তুমি 4টা থেকে 6টা পর্যন্ত পড়লা হচ্ছে ইংলিশ জিকে পড়লা, ঠিক আছে? জিকে ইংলিশ পড়লা 4টা থেকে 6টা, ইংলিশ 7টা পর্যন্ত। এরপরে 7টা থেকে তোমার কোনো ক্লাস থাকে বা কিছু থাকে, সেগুলো শেষ করে তারপরে ধরো 7টা থেকে 10টা পর্যন্ত তুমি একটু কেমিস্ট্রি পড়লা। এইভাবে তোমার প্রত্যেক দিনের একটা ডেইলি রুটিনটা ভাগ করে নিও যে আমি এই দিন এই সময় এগুলো এগুলো পড়বো, ঠিক আছে? এবং ধরো প্রথম দিন এই ধরো আপু এত ঘন্টা, মানে মোটামুটি আমার তো দিনে 12-14 ঘন্টা পড়া লাগবে। অ্যাজ আ মেডিকেল অ্যাসপিরেন্ট এন্ড অ্যাজ আ সেকেন্ড টাইমার তোমাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে। সেই এফোর্টটা যেটা তোমাকে একটা ফার্স্ট টাইমারকে সারপাস করে যেতে হেল্প করবে, ঠিক আছে? যে তুমি নিজেকে প্রশ্ন করবা যে আমি যে দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছি, ধরো তোমাকে ফার্স্ট টাইমরা তোমাদেরকে কেন ভয় পায়? কারণ ফার্স্ট টাইমরা তোমাদেরকে ভয় পায় কারণ তোমরা একটা বই 2 বছর ধরে পড়তেছো। তো ওরা তোমাদেরকে ভয় পায় যে আরে ওরা তো একদম বইয়ের আনাচে কানাচে জানবে। তোমাকে ওই ভয়টা সত্যি করে দেখাতে হবে, তোমাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি আমার বইয়ের আনাচে কানাচে জানি। আমি যদি তোমাকে একটা লাইন থেকে প্রশ্ন করি যে এই লাইনটা কোথায় আছে বলো, তুমি যদি বলতে পারো যে আপু এটা ওই চ্যাপ্টারের এই জায়গার মধ্যে আছে, এইভাবে তোমাকে বইটা পড়তে হবে। এখন প্রথম দিন তোমরা এখনই বলবা যে আপু কনস্টেন্সি আসে না, ধৈর্য ধরে রাখতে পারতেছি না। তুমি যদি প্রথম দিনে টার্গেট নাও যে আমি আজকে 14 ঘন্টা পড়বা, ঠিক আছে 14 ঘন্টা পড়বো, ধরো এনি হাও তুমি জোড়া টোড়া লাগাই তুমি 13 ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারছো, ঠিক আছে? বাট এরপর দিন দেখবে কি তোমার এটা আস্তে আস্তে কমতেছে, এটা কমে ধরো নামবে 5 ঘন্টায়, 6 ঘন্টায়, এভাবে তুমি আস্তে আস্তে মোটিভেশন হারিয়ে ফেলবা। তোমাকে চেষ্টা করতে হবে গ্রাজুয়ালি ইমপ্রুভ করা যায় কিনা। সেটা কি, ধরো আজকে যদি তোমার 7 ঘন্টা পড়া হইলো, কালকে চেষ্টা করবো যে আমি সেটাকে 7 ঘন্টা 15 মিনিটে নিতে পারি কিনা। এইভাবে করে আস্তে আস্তে নিজের ধৈর্যটাকে, নিজের সময়টাকে বাড়াবা। এখন সেকেন্ড টাইম একটা খুবই লং জার্নি, পুরো একটা হোল ইয়ার তোমরা পড়াশোনা করতেছো, খুবই টায়ারিং একটা জার্নি। এত লম্বা সময় ধরে নিজের ধৈর্য ধরে রাখা, নিজের নার্ভ ধরে রাখা অনেক বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা যে জিততে পারে, ট্রাস্ট মি, সেই হচ্ছে সফল হতে পারে, ঠিক আছে? এখন এই এত লম্বা জার্নিতে নিজের ধৈর্য কিভাবে ধরে রাখবো, একটু ব্রেক নিয়ে নিয়ে পড়বা। তোমাকে আমি বলি না 2 ঘন্টা পড়ো, এই যে ধরো আমি তোমাকে 1.5 ঘন্টা ধরে ক্লাস দিছি, এই 1.5 ঘন্টা কারো কনসেন্ট্রেশন একদম টানা ধরে থাকতে পারে না। আমি নিজে সেটা বলছি, আমার নিজেরও থাকতো না। তো আমি কি করি, আমি নর্মালি এখনো পড়ার সময় যেটা করি, আগে হচ্ছে 1 ঘন্টা পড়লে আমি চেষ্টা করতাম সেই 1 ঘন্টার মধ্যে 5 মিনিট থেকে 10 মিনিট ব্রেক নেওয়ার। যখন আমার অ্যাডমিশন ফেস চলতো, ধরো আমি হচ্ছে 1 ঘন্টায় যে বায়োলজি 8টা থেকে 12টা আমি বায়োলজি টানা পড়তে পারবো না, আমি 8টা থেকে 8টা 55 পর্যন্ত বা 8টা 50 পর্যন্ত পড়তাম। এরপরে কি করতাম, 10 মিনিট আমার যেই কাজ করতে ভালো লাগতো, আমার যদি আম্মুর সাথে কথা বলতে ইচ্ছা করতো আমি সেটা বলতাম, আমার বাসায় আমার ছোট বোন আছে ওর সাথে খেলতাম জাস্ট 10 মিনিটই। বা ধরো আমার যদি ফোন চালাতে ইচ্ছে হতো আমি সেই টাইমে ফোন চালাইতাম। বাট আই হ্যাভ টু মেক শিওর যাতে আমার টাইমটা 9টা থেকে 9টা 2 পর্যন্ত না যায়, 9টা বাজে শেষ, ঠিক আছে? এইভাবে যখন নিজেকে একটু ইয়া করবে যে ঠিক আছে আমি যদি এই পেজ পর্যন্ত পড়ে শেষ করতে পারি তাহলে আমি একটু ফোন চালাতে পারবো বা আমি একটু কথা বলতে পারবো, তখন দেখবা যে নিজের মধ্যে একটু একটা ব্রেক দিয়ে দিয়ে পড়বা, ঠিক আছে? বা ধরো আমি তোমাকে বলছি না যে কোনো মুভি টুভি দেখো না, একদম সব ছেড়ে সন্ন্যাস গ্রহণ করে ফেলে, এরকম কিছু বলবো না। নিজেকে নিজের মোটিভেটেড রাখতে হবে, নিজেকে নিজের কি বলবো হ্যাপি রাখতে হবে। এখন সেকেন্ড টাইমের হিসেবে তোমার বাসার মধ্যে তোমাকে হয়তো কথা শোনাচ্ছে, আশেপাশের মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, ফ্রেন্ডদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, কাছের মানুষগুলোর বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, আই নো দ্যাট, ঠিক আছে? তুমি যদি সেগুলাকে মনে নিয়ে কষ্ট নিয়ে কান্নাকাটি করো, ভেঙে পড়ো, ভাবো যে না আমার দ্বারা কিছু হবে না, শেষ, আমার জীবন শেষ, তুমি ভেবে না তোমার যুদ্ধ তুমি সেখানে অর্ধেক হেরে গিয়েছো। তোমাকে মনে রাখতে হবে আমাকে আমার প্রত্যেকটা কষ্টকে আমার জিদে পরিণত করতে হবে, আমার এই প্রত্যেকটা সিঙ্গেল মানুষকে আমার জবাব দিতে হবে, ঠিক আছে?
একদম কি বলবো এভরি সিঙ্গেল পার্সন যে তোমাকে আন্ডার এস্টিমেট করছে, তোমার যোগ্যতার উপর প্রশ্ন করছে জাস্ট একটা 1 ঘন্টার পরীক্ষার উপর বেসিস করে, তোমাকে সেটা প্রমাণ করতে হবে যে না আমি করে দেখাবো। ঠিক আছে? সো নিজেকে নিজের মোটিভেটেড রাখতে হবে। আর কেউ ধরো আমি তোমাকে ঈদের দিন বলো বা যেই দিনই বলো, আমি তোমাকে যত লাইভ সেশন আমি তোমাকে মোটিভেশন দিতে পারবো না। তোমার জাস্ট এই যে আমার কথা শুনে হয়তো 2-3 ঘন্টা খুব ভালো লাগবে, আজকে তো একটু ভালো করে পড়বা, দেখবা কালকে আবার যেই লাও সেই করতো, কিন্তু তোমাকে নিজেকে নিজে মোটিভেটেড রাখতে হবে। ঠিক আছে? কোনো কারো কোনো কিছু কোনো মোটিভেশন কাজ করবে না তুমি যতক্ষণ মধ্যে নিজে নিজে চেষ্টা না করবা। ওকে? হ্যাঁ হ্যাঁ যাও তুমি, আমি তোমার ক্লাসের জন্য আটকাইনি। গুগল ড্রাইভটা আজকে আমি পোস্টের পরে দিয়ে দিব। ঠিক আছে?